হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ইনকাম ফ্রম হাউস হোল্ডের 4 নম্বর ক্লাসটা তোমাদের সামনে করব। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পুরো কমপ্লিট, তোমাদের কোনো ডাউট নেই আশা করছি। আজকে 4 নম্বর ক্লাসটা আরম্ভ করব। আগের দিন আমি শিখিয়েছিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট দিলে কিভাবে করতে হয় সেটা পুরো শিখিয়েছিলাম, কিন্তু টাইমের জন্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেলফ অকুপাইড দিলে কিভাবে করতে হয় সেটা শেখানো হয়নি। রুলটা বলে দিয়েছিলাম কিভাবে করতে হবে, কিন্তু আজকে সেই টাইপের অঙ্ক করাবো, ঠিক আছে? তো চলো প্রথমে সেলফ অকুপাইড হাউস প্রপার্টির অঙ্কগুলো করে নিই, তারপর আমরা গোটা হাউস প্রপার্টি করব। অর্থাৎ একজন এসএসসির 3-4টে বাড়ি থাকতে পারে, 3-4টে বাড়ি একসঙ্গে দিয়ে দিলে কি করে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করতে হয় সেটা শেখাবো। দেখো স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 39 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে? শ্রী সুশান্ত রয় ইজ দ্য ওনার অফ আ হাউস ইন সাউথ কলকাতা। মানে সুশান্ত রয়ের একটা বাড়ি আছে সাউথ কলকাতায়। হি ইউজেস দ্য হাউস থ্রু আউট দ্য প্রিভিয়াস ইয়ার ফর হিজ ওন রেসিডেন্স। এবং সাউথ কলকাতার বাড়িটা সে ইউজ করছে ওন রেসিডেন্স, অর্থাৎ সেলফ অকুপাইড। ওন রেসিডেন্স মানে নিজেই বসবাস করবে, ঠিক আছে? তো আমরা কি শিখেছিলাম? সেলফ অকুপাইড দুটো হয়, একটা ওন রেসিডেন্স হয় আর একটা ওন বিজনেস হয়। তো বিজনেস তো আর ইনকাম হাউস প্রপার্টিতে আসবে না, ওটা চলে যাবে বিজনেসে। ওন রেসিডেন্স হাউস প্রপার্টিতে আসবে। বলেছে দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস ইজ 50,000। এই বাড়িটার গ্রস অ্যানুয়াল ভ্যালু বলেছে 50,000। সি রয় পে 5,000 অ্যাজ মিউনিসিপাল ট্যাক্স ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। বলেছে কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। 19-20, এটা তো 20-21 হবে, বুঝতেই পারছো তোমরা। তো তোমাদের আগের ভিডিওতে আমরা বারবার করে একটা কথাই বলেছিলাম, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি যখনই করতে বলবে না, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হয়। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হয়, কারণ এই বাড়ি থেকে তো আমরা কোনো ভাড়া পাবোই না, এই বাড়ি থেকে তো আমাদের কোনো রকমের ইনকাম হবে না, তাই এই বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়। তো এখানে কি সব করেছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, দেখার দরকারও নেই। তো এইরকম অঙ্ক কোনোদিন পরীক্ষায় দেবে না। তো তোমাদের একটা কথাই বলে দিই, সেলফ অকুপাইড হাউস প্রপার্টির নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হবে, ঠিক আছে? এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু যে নীল হবে, এটা লেখা আছে আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ স্মল এ, ঠিক আছে? তো তার মানে কি বললাম, তোমরা এই কোশ্চেন থেকে একটা জিনিসই বুঝতে পারলে, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু কত হয়? সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়, ব্যাস। আর কিছু করতে হবে, যদি এটুকু জেনে রাখো, পরের অঙ্কটা দিয়ে ডিটেলসে বুঝতে পারবে। এবার দেখো 40 নম্বর অঙ্কটা করাবো। আগের অঙ্কটা বলেছিল নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে, কিন্তু এই অঙ্কটা কি বলেছে? বলছে মিস্টার সুভাষ মাদক হ্যাজ আ হাউস ইন সল্টলেক। সুভাষ মাদকের একটা বাড়ি আছে সল্টলেকে। হি ইউজেস হিজ হাউস ফর হিজ ওন রেসিডেন্স, অর্থাৎ নিজে বসবাস করার জন্যই বাড়িটা ব্যবহার করবে। মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস 60,000, ফেয়ার রেন্ট 5,000 পার মান্থ বলেছে, মিউনিসিপাল ট্যাক্স 5,000, ইন্টারেস্ট অন লোন পেড 4,000, লোন ইজ বড় 2015। তো লোনের কনসেপ্ট আমরা বলেছিলাম, লোনটা নিতে হবে 1499 বা তারপরে, ঠিক আছে? তো লোনটা নিতে হবে 1499 বা তারপরে, এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, এবং এই লোনটা নিতে হবে কনস্ট্রাকশন, পারচেস, এইসব পারপাসে লোনটা নিতে হবে। আর কি বললাম, বাড়িটা যদি 5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারি, তাহলে আমি ইন্টারেস্ট অন লোন বাবদ ম্যাক্সিমাম ছাড় পাবো 2 লাখ টাকা, ঠিক আছে? আর এই কন্ডিশন যদি না মানে, তখন আমি ম্যাক্সিমাম ছাড় পাবো কত? 30,000 টাকা। মানে 99 সালের আগে লোন নেব, এবং লোন নেওয়ার 5 বছরেরও বেশি সময় লাগবে বাড়িটা কমপ্লিট করতে, ঠিক আছে? তখন ছাড় পাবে 30,000 টাকা, বা রিপেয়ার পারপাসে লোন নিলেও তখন ছাড় পাওয়া যায় 30,000 টাকা। তো এখানে কি বলেছে? এখানে বলেছে লোনটা নিয়েছি 2015 সালে, তার মানে 99 সালের পরে লোন নিয়েছি। আচ্ছা, এই কোশ্চেনে কি বলে দিয়েছে কবে বাড়িটা কমপ্লিট করেছি? না স্যার, কিছু বলেনি। তার মানে আমি ধরে নেবো কি বাড়িটা 5 বছরের মধ্যেই কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, এরপরের কোশ্চেন হলো, স্যার কি পারপাসে লোন নিয়েছি? কিছুই বলেনি, তাহলে কি ধরবে কি পারপাসে লোন নিয়েছো? স্যার ধরে নিই না এটা আমি কনস্ট্রাকশন পারপাসে লোন নিয়েছি, ধরতেই পারো। তো বলে দিলাম সব ব্যাপারটা। রিপেয়ার চার্জেস বলে 2,000 টাকা, এই রিপেয়ার চার্জেস আসবে না, ঠিক আছে? রিপেয়ার চার্জেস 2,000 টাকাটা আসে না। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে যখন রিপেয়ার চার্জেস থাকবে এটা আসবে না। কারণটা কি? দেখো আমি আগের দিনই করেছিলাম, নেট অ্যানুয়াল ভ্যালুর পর একটা কি করেছিলাম, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। ওর আন্ডার কি ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। তো ইনকাম ট্যাক্স পরিষ্কারভাবে বলে দিয়েছে, তুমি বাড়ির পেছনে কত খরচ করেছো আমার জানার দরকার নেই।
তো তোমার অঙ্কের নেট অ্যানুয়াল ভ্যালু যত হবে তার উপর 30% ডিডাকশন দিয়ে দেবো। তা তোমরা ধরে নাও রিপেয়ার চার্জেস এরই একটা পার্ট, তাই রিপেয়ার চার্জেস আসবে না। তো আমাকে সেলফ অকুপেড হাউস বোর্ড ইনকাম বের করতে বলছে, তো চলো অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো দাগটা কেটে উপরে লেখাটা লিখে দিতে হয়, প্রতিটা অঙ্কে একই লেখা লিখতে হয়, সেটাই লিখেছি। ইনকাম ফর্ম কি লিখেছি, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। তারপর লিখেছি অফ মিস্টার সুভাষ মাদাক আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। এখানে লিখবো পার্টিকুলার্স রুপিস রুপিস। তো কি বলেছিলাম, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি করার যে ফরম্যাটটা আগের দিনই ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি স্টার্টিং হবে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। কোথা থেকে স্টার্টিং হবে, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি স্টার্টিং হবে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। আর আগের অঙ্কেই বললাম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হয়, তাই এখানে লিখবো নেট অ্যানুয়াল ভ্যালু। লিখলাম নীল। এটা সেকশনটা তোমাকে অবশ্যই লিখতে হবে এক্সামে, আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ, ঠিক আছে। তো এর থেকে মাইনাস করতাম কি ডিডাকশন, মনে পড়ছে তো, ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে। তো তার আন্ডারে লিখতাম স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি করতাম জানো স্যার, নেট অ্যানুয়াল ভ্যালুর উপর আপনি 30% করতেন, এখানে নেট অ্যানুয়াল ভ্যালু নীল ছিল, নীলের 30% করলে নীলই হবে, তাই আমি লিখলাম না কিছু। আর কি লিখতাম, ইন্টারেস্ট অন লোন। দেখো লোনের কনসেপ্টটা আবার বলে দিচ্ছি, লোনটা নিতে হবে 1499 বা তারপরে, এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, এবং লোনটা নিতে হবে কি পারপাসে, কনস্ট্রাকশন পারচেস এইসব পারপাসে লোন নিতে হবে, কোনো পার্সোনাল পারপাসে লোন নিলে হবে না। তাহলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে। তবে কোন বাড়ির ক্ষেত্রে, এটা শুধুমাত্র সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে, কিন্তু এটা যদি লেট আউট বাড়ি হয় তাহলে তার কোনো লিমিট নেই। আর কি বলেছিলাম, লোনটা যদি 1999 সালের আগে লোন নিই বা 1999 সালের পরেই লোন নিলাম, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পারিনি, বা রিপেয়ার পারপাসে লোন নিলাম, তাহলে সেক্ষেত্রে 30,000 টাকা ছাড় পাবে। তো এখানে কোশ্চেনে কিছুই বলেনি, এখানে বলেছে লোনটা নিয়েছি 99 সালের পরে, কিন্তু কি পারপাসে লোন নিয়েছে বলেনি, আমি ধরে নিলাম কনস্ট্রাকশন পারপাসে লোন নিয়েছি। আচ্ছা এখানে কত বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট হবে এটাও বলেনি, ধরে নিচ্ছি 5 বছরের মধ্যে কমপ্লিট করেছি, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাবো স্যার, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে। এবার দেখো তুমি এবছরে ইন্টারেস্ট অন লোন বাবদ কত টাকা দিচ্ছ, ইন্টারেস্ট অন লোন কত বলেছে এবছরে, স্যার কোশ্চেনে ইন্টারেস্ট অন লোন 4,000 টাকা বলে, তাহলে আমাদের রুল কি বলেছিল স্যার, ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আমি খরচ করেছি কত, 4,000 টাকা, 4,000 টাকাই আসবে এখানে, ঠিক আছে। তো মানে ইনকাম ট্যাক্সে পরিষ্কার বোঝে তুমি 2 লাখ টাকার বেশি ছাড় পেতে পারো না, এই কন্ডিশনে তুমি 2 লাখ টাকার বেশি ছাড় পেতে পারো না, কিন্তু তুমি পেমেন্ট করেছো কত, সে 4,000 টাকা, 4,000 টাকাই ছাড় পাবে। তাহলে ব্যাকেটে লিখে দাও, যদি বুঝতে অসুবিধা হয় এটাকে লিখবে ম্যাক্সিমাম লিমিট ₹2 lakhs। তাহলে এটা কত হচ্ছে দেখো, এখানে কিছু নেই, এখানে 4, তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 4,000। এবার তোমরা নিজেরাই জানো নীল মানে জিরো, জিরো থেকে 4,000 বাদ দিলে কত হবে স্যার, -4,000। তো এটাকে বলে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি কোশ্চেনে ইন্টারেস্ট অন লোন বলে দেয়, যদি কোশ্চেনে ইন্টারেস্ট অন লোন বলে দেয়, তাহলে সেলফ অকুপাইড হাউস প্রপার্টির কথা বলছি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তখন নেগেটিভ বেরোবে, নেগেটিভ। কিন্তু যদি অঙ্কে ইন্টারেস্ট অন লোন বলে না দেয়, তখন সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ইনকামটা কত হবে, নীল হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো 41 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, কি বলেছে, সি অরুণ রয় ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন লেক টাউন, মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস প্রপার্টি 1.5 লাখ, ফেয়ার রেন্ট বলেছে 10,000 পার মান্থ, সি রয় ইউজেস হিজ হাউস ফর হিজ ওন রেসিডেন্স, অর্থাৎ নিজে বসবাস করার জন্য ব্যবহার করছে। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই হিম 4,000, ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে কত 35,000। ব্যাকেটে বলেছে কি স্যার, বলেছে লোন
হ্যাজ বিন বড় অন 1498। আমি এইমাত্র কি বললাম, লোনটা নিতে হবে 1999 সালে, মানে 1499 বা তারপরে। লোনটা নিয়েছে কবে স্যার? 1498। তার মানে যেই পিরিয়ড, যেই ডেট বলে দিই সেই ডেটের আগেই লোন নিয়েছি, তাহলে আমি কি বলেছিলাম, যদি 1/4/99 এর আগে লোন নিই তখন ম্যাক্সিমাম লিমিট কত হবে? 30,000 টাকা, তাই তো? কিন্তু ইন্টারেস্ট অন লোন কত টাকা পেমেন্ট করি স্যার? লোনের ইন্টারেস্ট দিয়ে 35,000 টাকা, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাবো আমি? এক্ষেত্রে 2 লাখ টাকার জায়গায় হয়ে যাবে ম্যাক্সিমাম 30,000 টাকা। তার মানে আমি ইন্টারেস্ট অন লোন পেমেন্ট করেছি 35,000 টাকা, কিন্তু ম্যাক্সিমাম কত টাকা ছাড় পেতে পারি স্যার? ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পেতে পারি। তাহলে 35,000 টাকা এখানে আসবে না, এখানে ইন্টারেস্ট অন লোন হয়ে যাবে 30,000 টাকা। কারণ ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিষ্কারভাবে বলে দিয়েছে ইন্টারেস্ট অন লোন কখনো 30,000 টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে, কখনো 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে। এখানে 30,000 কন্ডিশন খেটেছে, তাই এখানে ম্যাক্সিমাম 30,000 টাকাই ছাড় পাবে। যতই 35,000 টাকা খরচ করুক তুমি 30,000 টাকাই ছাড় পাবে। তারপরে দেখো 42 নম্বর অঙ্কটা বাড়িতে করে নেবে। কি বলছে? মিস্টার কুলকার্নি হ্যাজ আ রেসিডেন্সিয়াল হাউস ইন মুম্বাই। ঠিক আছে, বলেই দিয়েছে রেসিডেন্সিয়াল হাউস। মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস 80,000, মিউনিসিপাল ট্যাক্স 8,000। মিস্টার কুলকার্নি বড় 90,000, 90,000 টাকা লোন নিয়েছে 20% পার অ্যানাম ফর কনস্ট্রাকশন অফ দিস হাউস। মানে বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য 90,000 টাকা লোন নিয়েছে 20% ইন্টারেস্ট। ঠিক আছে, কারণ লোনটা কি পারপাসে নিতে বলেছিলাম? 2 লাখ টাকা ছাড় তখনই পাবে যদি কনস্ট্রাকশন বা পারচেস পারপাসে নেয়। ঠিক আছে, কনস্ট্রাকশন পারপাসে নিয়েছে। তো লোনটা কবে নিয়েছে স্যার? লোনটা নিয়েছে 1/4/9, মানে 1 এপ্রিল 2009। 1999 সালের পরে লোন নিতে হবে, 1999 সালের পরেই লোন নিয়েছে। তারপরে যে কনস্ট্রাকশন অফ দ্য হাউস ওয়াজ কমপ্লিটেড জুলাই 2014। তবে লোন নিয়েছে এপ্রিল 9, আর বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? জুলাই 14। তাহলে হিসাব করে দেখো এপ্রিল 9 থেকে জুলাই 14 অব্দি পিরিয়ডটা ক মাস হচ্ছে? ঠিক আছে, তো দেখো পিরিয়ডটা দেখে দিচ্ছি তোমাদের। লোনটা নিয়েছে বলছে, কোশ্চেনে বলছে লোন নিয়েছে 1/4/9, ঠিক আছে, আর বাড়িটা কমপ্লিট হয়েছে 31/7/14-তে। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, যেদিন বাড়িটা কমপ্লিট হবে অর্থাৎ যেই বছর বাড়িটা কমপ্লিট ঠিক তার আগে 31 মার্চ, তাহলে কত হবে? 31/3/14। তাহলে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড কত মাস হচ্ছে তোমাকে গুনতে হবে। 9 সালে স্যার, আমি যদি ক্যালেন্ডার ইয়ার হিসাব করি তাহলে 9 সালে 9 মাস হচ্ছে, 10 সালে 12 মাস, 11 সালে 12 মাস, 12 সালে 12 মাস, 13 সালে 12 মাস, 14 সালে 3 মাস। এবার টোটাল করে দেখো কত হচ্ছে। 9 আর 12 21, 21 আর 12 33, 33 আর 12 হচ্ছে তোমার 45, 45 আর 12 57, 57 আর 3 60। আচ্ছা, কোশ্চেনে বলেছিল লোন নিয়েছে 1 এপ্রিল 2009-এ, আমরা ধরে নিচ্ছি লোনটা নিয়েছিল 1 মার্চ 2009-এ। তাহলে 1 মার্চ যদি 2009-এ লোনটা নিই তাহলে এখানে কত হবে? 9 মাসের জায়গায় এখানে 10 মাস হবে, আর 10 মাসের জায়গায় তখন এটা হয়ে যাবে টোটাল 61 মাস। ঠিক আছে, তো দেখো কোশ্চেনে বলে দিয়েছিল লোনটা নিয়েছিল 1 এপ্রিল 2009-এ, কোশ্চেনটা একটু ভুল ছিল, ডেটটা হবে 1 মার্চ 2009-এ। আর 1 মার্চ যদি 2009-এ হয় তাহলে 2009-এ ক মাস ইন্টারেস্ট হবে? 10 মাস। 10 সালে পুরো, 11 সালে পুরো, 12 সালে পুরো, 13 সালে পুরো, 14 সালে 3 মাস, টোটাল 61 মাস। আমাদের নিয়ম কি ছিল? ঠিক যে ডেটে লোন নেব, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। তার মানে এখানে 5 বছর মানে কি 60 মাস, আমার 61 মাস লাগছে, তার মানে কি 5 বছর বেশি লাগছে। আর 5 বছর বেশি লাগলে সেক্ষেত্রে নিশ্চয়ই 2 লাখের কনসেপ্টটা, অর্থাৎ 2 লাখের যে ম্যাক্সিমাম সিলিং আছে ওটাই, ওই ছাড়টা আমি পাবো না। সেক্ষেত্রে কত হবে? 2 লাখের জায়গায় 30,000 টাকা। তাহলে এই অঙ্কটা ম্যাক্সিমাম ডিডাকশন কত পাবো? 30,000 টাকা। এবার দেখো 43 নম্বর অঙ্কটা বাড়িতে করবে। কি বলেছে? মিস্টার খোসলা হ্যাজ আ হাউস ইন নিউ দিল্লি, হি ইউজেস দ্য হাউস ফর হিজ রেসিডেন্সিয়াল পারপাস। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে। On 1/4/2014, he has taken a loan 4 lakh for the purpose of repair purpose এ লোন নিয়েছে। রেট অফ ইন্টারেস্ট বলে 10%। তো বলো রিপেয়ার পারপাসে লোন নিলে রুল কি ছিল স্যার? রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যাবে। তার মানে এখানে লোন নিয়েছি 4 লাখ টাকা, 4 লাখে 10% কত হয়? 40,000 টাকা। তাহলে ম্যাক্সিমাম কত ছাড় পাবো? 30,000 টাকা। তো ঠিক আছে, এই অঙ্কটা করে ফেলবে, তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে। এরপরে আমরা কি বললাম? এরপরে সেলফ অকুপাইড আলাদা করে করলাম, আগের ক্লাসে লেট আউট হাউস বডি করেছি। এবার
এমন কিছু অঙ্ক করবো এসএসসি ধরো 2টো বা 3টে বাড়ি পারচেস করা আছে, ঠিক আছে, সেই 2-3টে বাড়ির কি করে ইনকামটা বের করতে হয় সেটাই এখন আমরা শিখবো। এবার না তোমাদের মনে একটা কোশ্চেন অবশ্যই আসছে, স্যার এটা তো আপনি একটা অ্যাজিউমশন করে নিলেন যে 1-3-9, ঠিক আছে, তো যদি 1-3-9 যদি লোনটা নেয় তার জন্য এরকম ট্রিটমেন্ট হবে। সাপোজ যদি এই লোনটা যদি 1-4-9 নিত তাহলে কি হতো, দেখো ব্যাপারটা ভালো করে বুঝে নাও। দেখো একটা টাইম লাইন করলাম, এইটা হচ্ছে ডেট অফ লোন টেকেন। আমি আগের অঙ্কটা তোমাদের বোঝানোর জন্যই করলাম যে ধরা হচ্ছে লোনটা নিয়েছি 1 মার্চ 2009-এ। কেননা একটা রুল পরিষ্কারভাবে আমরা কি জানতাম, আমরা ইন্টারন্যাশনাল লোনের যে আগের ভিডিওতে বলেছিলাম সেখানে বলেছিলাম যেদিন লোন নেবে, ঠিক আছে, লোন নেওয়ার ডেট থেকে এবার দেখতে হবে বাড়িটা কোন ডেটে কমপ্লিট করেছে, ঠিক আছে, তো অর্থাৎ ডেট অফ লোন টেকেন আর কনস্ট্রাকশন কমপ্লিটের মধ্যে দুটো ডেটের ডিফারেন্স দেখতে হবে, এবং এই ডেটটা যদি 5 বছরের মধ্যে যদি বাড়িটা কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে, তখন ম্যাক্সিমাম লিমিট অর্থাৎ ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 2 লাখ টাকা। কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিটের কথা যে বলা হয়েছে না, এখানে কনস্ট্রাকশন কমপ্লিটের যে অরিজিনাল ডেট দিয়ে সেই ডেট ধরলে হবে না, সেই ডেটের ঠিক আগে 31 মার্চ ধরতে হবে, ঠিক আছে। কিন্তু বইতে যেটা করেছে, বইতে কি ভুল করেছে জানো, বইতে ধরে নিয়েছে যেদিন বাড়িটা কমপ্লিট হয়েছে সেই দিনটা অবধি ধরেছে। এটা ঠিক না, এটা অরিজিনাল রুল নয়। অরিজিনাল রুল হচ্ছে 31 মার্চ অবধি দেখতে হবে। সেটা এই অঙ্কে দেখিয়ে দিচ্ছি। ডেট অফ লোন টেকেন বলেছে কত, ডেট অফ লোন টেকেন 1/4/2009, ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে কনস্ট্রাকশন কমপ্লিটেড, July 31 2014, মানে হচ্ছে ধরো 31/7/14। বইতে কি ধরেছে জানো, বইতে ধরেছে এই দিন লোন নিয়েছে আর এই দিন বাড়ি কমপ্লিট হয়েছে। এই তারিখ থেকে এই তারিখে যে ডিফারেন্স হচ্ছে না, এটা 5 বছরের বেশি হচ্ছে, ঠিক আছে, তো 5 বছর বেশি হচ্ছে। আর আমরা কি জানি, লোনটা নিতে হবে 1/4/99 বা তারপরে, এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, তাহলেই 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে, না হলে 30,000 টাকা, ঠিক আছে। তাহলে এই ডেট থেকে এই ডেটের ডিফারেন্স কি হচ্ছে, 5 বছরের বেশি হচ্ছে, তাই ওরা 30,000 টাকা ধরেছে। অরিজিনাল রুল এটা নয়। অরিজিনাল রুল যেটা তোমরা ইন্টারন্যাশনাল লোনে যে আন্ডার সেকশন 24B-তে যে রুলটা লিখে দিয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে, পরিষ্কারভাবে বলে দিয়েছে যেদিন লোন নেবে এবং যেদিন বাড়িটা কমপ্লিট হবে এর ডিফারেন্সটা যে 5 বছর হবে, এটা তো রিয়াল কনসেপ্ট, কিন্তু ইনকাম ট্যাক্স কনসেপ্ট বলেছে ঠিক ঠিক এই ডেটের আগের 31 মার্চ, এটা হচ্ছে 31/3/14। এই যে ডেটটা, এই যে ডেটের যে গ্যাপটা হচ্ছে না, এই গ্যাপটা 5 বছর হতে হবে। এখান থেকে এই গ্যাপটা 5 বছর হলে হবে না, ঠিক আছে, তো এখান থেকে এই বছরের গ্যাপটা যদি এখান থেকে যদি এখানে গ্যাপ যদি 5 বছর হয়, তাহলে তুমি ইন্টারন্যাশনাল লোন বাবদ 2 লাখ টাকা ছাড় পাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে। যেটা বইতে বারবার বলছি, বইতে বলেছে এই তারিখ থেকে এই তারিখ অবধি, অর্থাৎ এই তারিখে লোন নিয়েছে আর এই তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছে, তাই ওরা ধরেছে এই তারিখ থেকে এই তারিখ 5 বছর ক্রস করে যাচ্ছে, ঠিক আছে, তাই 30,000 টাকা নিয়েছে। কিন্তু আমরা অরিজিনাল রুল করলাম এই ডেট থেকে এই ডেট দেখলে হবে না, আমাদের দেখতে হবে এই ডেট থেকে এই ডেট, এর ডিফারেন্স যদি 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পারে, তাহলে তোমার 2 লাখ টাকা ছাড় পাবে। আর এখানে পুরো অ্যাকুরেট 5 বছরের মধ্যেই বাড়িটা কমপ্লিট করেছে, ঠিক আছে, তো তো এই পিরিয়ডটা হচ্ছে 5 ইয়ার্স। অরিজিনালি বাড়ি কমপ্লিট করেছে, রিয়াল যদি বলি এই তারিখ থেকে এই তারিখ এই পিরিয়ডের মধ্যে বাড়িটা কমপ্লিট, এটা অরিজিনাল বাড়ি কমপ্লিট করেছে। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে এই পিরিয়ডটাকে তোমার ধরা হবে বাড়ি কমপ্লিট করেছে, ঠিক আছে। আর এই পিরিয়ড 5 বছরের মধ্যে হচ্ছে। যদি এরকম হয় তাহলে কি হয়, আর অঙ্কটায় লোন নেওয়া হয়েছিল 90,000 টাকা লোন নেওয়া হয়েছিল @20%, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি শিখিয়েছিলাম, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট কত টাকা, 90,000 টাকার উপর 20%, তাহলে 18,000 টাকা। আর যোগ দিয়ে হবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট, এই যে 5 বছরের ইন্টারেস্ট দিয়েছিল সেই টাকাটাও তো দিতে হবে। কিন্তু 5 বছরের যে ইন্টারেস্টের টাকাটা আছে না, সেই টাকাটা পুরোপুরি আমি ছাড় পাবো। ইনকাম ট্যাক্সে বলে দিয়েছে এই 5 বছরের যে ইন্টারেস্ট এই পুরো টাকাটাই আমি ছাড় পাবো, কিন্তু একবারে পাবো না, এটা 5টা ভাগে পাবো, ঠিক আছে, 5টা ভাগে পাবো। তাই এটাকে বলছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। কত টাকা হবে, 90,000 ইন্টু 20%, ঠিক আছে, 5 বছর, মানে ক মাসে ইন্টারেস্ট বাকি, 60 মাসে ইন্টারেস্ট বাকি, তাই 60/12 করে যেটা হবে সেটা 5 বারে দিতে হবে, একবারে দিলে হবে না।
তাহলে 90,000 ইন্টু 20%, ঠিক আছে? 90,000 ইন্টু 20% কত হয়? 18,000, 18,000 ইন্টু 5 90, 90 কে 5 দিয়ে ভাগ করলে সেই 18,000ই হচ্ছে। তার মানে এই ইয়ারে আমার ইন্টারেস্ট অন লোন কত হয়? 36,000 টাকা। এইবার দেখো, এই যে ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই যে 18,000 টাকা করে আমি একবারে একবারে এই টাকাটা ছাড় পাবো না, ঠিক আছে? প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট, ঠিক আছে? প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট তোমার কত হচ্ছে দেখো, 90,000 20% 18,000, 18,000 ইন্টু 5 90,000, টোটাল 90,000 টাকা। মানে আমার আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট কত ছিল? 90,000। সেই 90,000 টাকা আমি যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো না, এটা আমি 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো, অর্থাৎ প্রতি বছর 18,000 টাকা করে পাবো। কোন বছর থেকে ছাড় পাওয়াটা আরম্ভ হবে? দেখতে হবে বাড়িটা কমপ্লিট হয়েছে কোন সালে। স্যার বাড়ি কমপ্লিট হয়েছে 31/7/14, অর্থাৎ সেই প্রিভিয়াস ইয়ার থেকে। তার মানে 14-15 তে তুমি ছাড় পাবে 18,000 টাকা, 15-16 তে ছাড় পাবে 18,000 টাকা, 16-17 তে পাবে 18,000 টাকা, 17-19 এ পাবে 18,000 টাকা, আর 19-20 তে পাবে 18,000 টাকা। এই 5 বছর পাবে। এর পরবর্তী সময় তুমি আর পাবে না, ঠিক আছে? কেননা তোমার 90,000 টাকা প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট, 90,000 টাকা তোমার মিটে গেল, আর দেবে না, ঠিক আছে? এই 5 বছরই দেবে, ঠিক আছে? তার মধ্যে এবার তোমাকে যদি বলা হয় এই প্রিভিয়াস ইয়ারে তোমার ইন্টারেস্ট অন লোন কত? দেখো আমরা যে এই ইন্টারেস্ট অন লোন 36,000 টাকা বের করলাম না, কোন প্রিভিয়াস ইয়ার? আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20, 19-20 ইন্টারেস্ট অন লোন হচ্ছে 36,000 টাকা। তাহলে জিনিসটা পরিষ্কার ক্লিয়ার হলো তো ইন্টারেস্ট অন লোনের ব্যাপারটা? তোমাকে ডেট পড়ে ভালো করে দেখতে হবে লোনটা কবে নিচ্ছ আর বাড়িটা কবে কমপ্লিট করছো। যেদিন লোন নিচ্ছে, যেদিন বাড়ি কমপ্লিট করছি, এই যে টোটাল ডিফারেন্সটা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে কনস্ট্রাকশন পিরিয়ড, ঠিক আছে? এই পিরিয়ডটা আমাদের কনসেপ্টে বা রিয়াল কনসেপ্টে বুঝি এই টাইমে আমাদের বাড়িটা কমপ্লিট করেছি। তো হিসাব করে যদি দেখো, এই পিরিয়ডটা 60 মাসের বেশি, অর্থাৎ 5 বছরের বেশি হচ্ছে। তোমরা যদি ভাবো তাহলে 5 বছরের বেশি হচ্ছে, সেক্ষেত্রে তো ইন্টারেস্ট অন লোন 2 লাখ টাকা ছাড় পাওয়ার কথা না। কিন্তু ইনকাম ট্যাক্সে পরিষ্কার বলেছে এই পিরিয়ডটাকে দেখছে, ডেট অফ লোন টেকেন থেকে যেদিন বাড়িটা কমপ্লিট ঠিক তার আগে 31 মার্চ, এই পিরিয়ডটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ড আমার 5 বছরের মধ্যে হতে হবে। তো এই পিরিয়ড থেকে এই পিরিয়ড নয়। তাহলে বুঝতে পারলে বইতে এই জায়গাটা ভুল করেছে, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় না বইতে ঠিক করে তো বলবে, আমি পুরো ইনকাম ট্যাক্সের যে একটা যে রুল লেখা আছে আন্ডারস্ট্যান্ড 24B, সেই রুলটা আমি তুলে এনে দেখিয়ে দেবো, ঠিক আছে তো? এবার তাহলে তোমাদের প্রশ্ন হলো স্যার তাহলে আগের অঙ্কটাই ইন্টারেস্ট অন লোন আমার কত টাকা দেখানো উচিত? দেখো আগের অঙ্কটায় ইন্টারেস্ট অন লোন কত টাকা দেয়, তো আগের অঙ্কটায় কি বললাম? যদি লোন নেই 1999 বা তারপরে, মানে 1/4/99 বা তারপরে, এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে যদি বাড়িটা কমপ্লিট করতে পারি, তখনই ওই 2 লাখের কনসেপ্ট আসবে। 2 লাখের কনসেপ্ট মানে এই কারেন্ট ইয়ার ইন্টারেস্ট আর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট, ঠিক আছে তো? আর যদি এটা রুলটা না মানে তখন ওই 30,000 এর কনসেপ্টটা আসবে, মানে শুধু কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা আসবে। সেক্ষেত্রে আগের অঙ্কটায় এই 18,000 আর 30,000 এর ছোট কোনটা? 18,000। মানে দুটো কনসেপ্ট বোঝো, 30,000 আর 2 লাখ। 30,000 এর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্টের কনসেপ্ট আসে না, কিন্তু 2 লাখে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্টের কনসেপ্টটা আসে। যাই হোক, এটা করাই দিলাম। তাও যদি বলছি ইন্টারেস্ট অন লোন সংক্রান্ত কোনো যদি ডাউট থেকে থাকে তো আমাকে বলবে, আমি নতুন একটা ভিডিও করবো ইন্টারেস্ট অন লোনের ডায়াগ্রাম করে করে বোঝানোর চেষ্টা করব। আর তাও বলছি ইন্টারেস্ট অন লোন মনে হয় না করাতে হবে, আগের ভিডিওতে ইন্টারেস্ট অন লোন সম্পর্কে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এরপরের অঙ্কগুলো করব, তো দেখতে থাকো। দেখো এরপরে যেই অঙ্কটা করো, কি বলছিলাম আমরা? ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা বড় অঙ্ক করবো, মানে এসএসসির ধরো এই অঙ্কটা যদি বলি, এসএসসির দুটো বাড়ি আছে, এরকম দুটো বাড়ি এক্সামে দিয়ে দেবে, তোমাকে বলবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করো। তো কিভাবে করব সেটাই এখন দেখাচ্ছি, ঠিক আছে তো? কোশ্চেনটা আগে দেখে নাও। 53 নম্বর সামটা বলছে শ্রী বিশ্বনাথ ঘোষ ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, দ্য পার্টিকুলার অফ হুইচ আর গিভেন বিলো। তো এই কোশ্চেন না বিশ্বনাথ ঘোষের কোন সিটিতে বাড়ি আছে সেটা বলে দেয়নি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট হাউসটা কি পারপাসে? আচ্ছা আমাকে দেখতে হবে হাউসগুলো কি পারপাসে ইউজ করা হচ্ছে। ফার্স্ট হাউসটা ইউজ করা হচ্ছে লেট আউট পারপাসে, আর সেকেন্ড হাউসটা ইউজ করা হচ্ছে সেলফ অকুপাইড পারপাসে, ঠিক আছে? তো লেট আউট হাউস প্রপার্টির রুল শিখিয়েছি, সেলফ অকুপাইডও শিখিয়েছি, অসুবিধা নেই। তো ডিটেলস গুলো দিয়ে দিয়েছে। এবার দেখো অঙ্কটা করছে। আর একটা কথা, ইন্টারেস্ট অন লোন, এই যে লোনের ওপর তো আমরা ইন্টারেস্ট দিতে হয়। এবার দেখতে হবে লোনটা কি পারপাসে নিয়েছি। লোনটা নিয়েছি কনস্ট্রাকশনের জন্য। আর কি বলেছিলাম? কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে তার ছাড়টা পাওয়া যাবে, তাহলে এটা আসবে। এবার দেখো ইন্টারেস্ট অন লোন সংক্রান্ত কিছু বলেইনি। কোন তারিখে লোন নিয়েছি বলেছে,
তো আমি কি করবো, আমি যা খুশি একটা অ্যাজাম্পশন করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা কি অ্যাজাম্পশন করবে, তোমরা মনে করবে 1499 এর পরেই লোনটা নেওয়া হয়েছে, ঠিক আছে, 1499 এর পরে লোন নেওয়া হয়েছে। আর লোনের ম্যাক্সিমাম ডিউরেশন কি বলেছিলাম, 99 এর পরে লোন নিলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, আর 99 এর আগে লোন নিলে তোমার 30,000 টাকা। সেক্ষেত্রে এখানে কোনো অসুবিধাই নেই, তোমার এখানে ইন্টারেস্ট অন লোন 8,000 আর 10,000। তুমি ম্যাক্সিমাম লিমিট তোমার অ্যাজাম্পশনের উপর, তুমি কিরকম অ্যাজাম্পশন করছো সেই অ্যাজাম্পশনের উপর, ঠিক আছে। তো আমি ধরো অ্যাজাম্পশন করেছি কি জানো, আমি অ্যাজাম্পশন করেছি 1499 এর পরে লোনটা নিয়েছি এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করেছি। আর কি বলেছিলাম, 99 এর পরে লোন নেবো আর লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে 2 লাখ টাকা। তো আমি এখানে ধরেই নিচ্ছি এটা ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে। তো ঠিক আছে, চলো অঙ্কটা করছি, তাহলে করতে করতে তোমরা বুঝতে পারবে। তো দেখো উপরের লেখাটা লিখে নিয়েছি, পরে এই অঙ্কটাই লিখে দিয়েছি, পরের অঙ্ক দিয়ে আর লিখবো না, তোমরা নিজেরাই লিখে নেবে, কিছুই লেখাটা হয় না, এমন কিছু নতুনত্ব লেখা নেই, প্রতিটা অঙ্কে একই লেখা লিখতে হয়। কি লিখি দেখো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হলে ইনকাম হাউস প্রপার্টি তোমাকে লিখতে হবে, কিন্তু কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, অফ শ্রী বিশ্বনাথ ঘোষ, অর্থাৎ এসএসসির নাম যা বলে সেই নামটা লিখবে। তো বলছে আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। মানে পুরো সব কথা একই লিখবে, শুধু নামটাই চেঞ্জ হবে, ঠিক আছে। পার্টিকুলার্স রুপিস রুপিস রুপিস। তো দেখো প্রথমে লিখবো কি, হাউস ওয়ান, ঠিক আছে। তো হাউস ওয়ান বা তুমি ফার্স্ট হাউসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাকেটে তোমাকে অবশ্যই লিখতে হবে এই হাউসটা কি পারপাসে ইউজ করা হচ্ছে। তো এখানে লিখবো লেট আউট প্রপার্টি, লেট আউট প্রপার্টি। তো করার সময় প্রথমে কি লিখতাম, প্রথমে লিখতাম স্টেপ ওয়ান। আর একটা কথা, যখনই তোমাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে পারে না, তোমরা রুপিসের 3টে কলাম করবে, ঠিক আছে। তো তো স্টেপ ওয়ানে কি লিখতাম, স্টেপ ওয়ানে লিখতাম মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা প্রথম বাড়িটা করছি, ঠিক আছে, এখন সেকেন্ড বাড়ির কোনো কথা বলবো না। প্রথম বাড়ির মিউনিসিপাল ভ্যালু ছিল 40,000 টাকা। তারপর বলেছিল কি ফেয়ার রেন্ট। তো ফেয়ার রেন্ট কত বলেছিল, ফেয়ার রেন্ট বলেছিল 30,000 টাকা। আমরা অনেকগুলো অঙ্ক করেছি এরকম টাইপের, আর অনেকবার বুঝিয়েছি, কি দুটোর মধ্যে যেটা বড় কত, 40,000 টাকা। তার নিচে কি লিখতাম, স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেন্ট দেখতে পাচ্ছি না। তো আমরা কি শিখিয়েছিলাম, যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেন্ট বলে না দেয় তখন এনে লিখতে হয়, মানে নট অ্যাপ্লিকেবল। তো কত হবে এখানে, আমরা শিখেছিলাম এই টাকা আর এই স্ট্যান্ডার্ড রেন্ট দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আমার তো স্ট্যান্ডার্ড রেন্ট নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সেক্ষেত্রে আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে 40,000। তো এটাকে লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ টু। স্টেপ টুতে কি লিখতাম, অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে। তো তো দেখা যাক কি বলেছে অ্যানুয়াল রেন্ট। এখানে রেন্ট রিসিভ বলেছে, দেখো এই অঙ্কে অ্যানুয়াল রেন্টও যা, রেন্ট রিসিপ্টও তাই, কারণ অঙ্কে কোনো ভ্যাকেন্ট নেই, ঠিক আছে। তো তার মানে অ্যানুয়াল রেন্ট কত লিখবো আমরা, 36,000 টাকা, ঠিক আছে। তো এবার কি করতাম, এই দুটোর মধ্যে যেটা বড়, কত বড়, 40,000 টাকা, এটাকে বলতাম স্টেপ থ্রি। কি লিখতাম, এটাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্যাকেটে লিখতাম হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। এর থেকে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা কি করতাম, লেস করতাম মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, ঠিক আছে। তো paid by the owner, অর্থাৎ এর থেকে বাদ দিতাম মিউনিসিপাল ট্যাক্স অথবা যে কোনো ধরনের ট্যাক্স যদি বাড়ির মালিক পে করে তাহলে তুমি লেস করতে পারবে। আর একটা কথা বলেছিলাম, মিউনিসিপাল ট্যাক্স কারেন্ট ইয়ারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পেমেন্ট করো তত টাকায় তুমি ছাড় পাবে, ঠিক আছে। তো
সেক্ষেত্রে যদি অ্যাডভান্স মিউনিসিপ্যাল ট্যাক্সের টাকা দিয়ে দাও সেটাও তুমি ছাড়বে। তো মিউনিসিপ্যাল ট্যাক্স অঙ্কে 4,000 টাকা বলে দিয়েছিল, তো 40 থেকে 4 বাদ দিলে কত হয়? 36,000 টাকা। এটাকে বলতাম কি, এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু, যদিও এই নেট অ্যানুয়াল ভ্যালুকে কেউ কেউ অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বলে থাকে, ঠিক আছে? তো এর থেকে লেস করতাম কি, ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত পার্সেন্ট? যত 36,000 টাকা বেরিয়েছিল তার উপর 30%, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30%। কেউ কেউ না এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সেকশনটা বলে দেয়, সেকশনটা লেখে এমন কিচ্ছু নয়, আন্ডার সেকশন 24 সাবসেকশন এ, ঠিক আছে? আন্ডার সেকশন 24 সাবসেকশন স্মল এ লিখে দেবে, কোনো অসুবিধা নেই। এই 36,000 30% করলে হয় 10,800, আর হচ্ছে ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোনের কনসেপ্ট কিছুক্ষণ আগেই বললাম, আশা করি বোঝানোর কিছু নেই। এখানে ইন্টারেস্ট দিয়েছে 8,000 টাকা, এখানে 8,000 টাকা লিখলাম, কেননা ম্যাক্সিমাম তুমি এখানে ছাড় পেতে পারো কত, লিখে দিচ্ছি ম্যাক্সিমাম ছাড়টা, ম্যাক্সিমাম লিমিট রুপিস 2 lakhs, ঠিক আছে? তো ম্যাক্সিমাম 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার বেশি তুমি ইন্টারেস্ট ছাড় পাবে না। যদি এই অঙ্কে যদি ইন্টারেস্ট অন লোন 2,10,000 থাকো, তুমি 2 লাখই ছাড় পেলে, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে। তো এখানে 8,000 টাকা ইন্টারেস্ট হয়ে যায়, 8,000 টাকায় ছাড় পেলে। 10,800 আর 8,000 করলে 18,800। এবার এটা থেকে এটা মাইনাস করে দেখো কত বেরোচ্ছে, 17,200। তাহলে দেখো, প্রথম বাড়ি থেকে ইনকাম হয়ে গেল 17,200, বা সেকেন্ড বাড়ির ইনকামটা করব। এখানে লিখবো হাউস 2, এটা কি ছিল? সেলফ অকুপাইড। আজকে প্রথমেই আলোচনা করলাম, সেলফ অকুপাইড বাড়ির ইনকাম বের করতে বললে প্রথমে তোমাকে লিখতে হবে কি, নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখতে হবে? নেট অ্যানুয়াল ভ্যালু। এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে বললাম? আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ স্মল এ, ঠিক আছে? এটা নীল লিখতে হয়, ঠিক আছে? অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, সেলফ অকুপাইড বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু সবসময় নীল হয়, ঠিক আছে? তো এবার লিখবো লেস, কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত হবে? নীলের উপর 30% করলে নীলই হবে, তো এখানে নীল লিখলাম। আর লিখবো কি, ইন্টারেস্ট অন লোন, কত লিখবো? 10,000 টাকা। আচ্ছা, এর ম্যাক্সিমাম লিমিট কত স্যার? একই, 2 লাখ টাকা। তাহলে এখানে 10,000 টাকা হলো, তো নীল থেকে 10,000 বাদ দিলে কত হবে? মাইনাস 10,000। তো 17,200 থেকে এই দেখো, প্রথম বাড়ি থেকে ইনকাম হয়েছে এত টাকা, আর দ্বিতীয় বাড়ি থেকে লস হয়েছে এত টাকা। তাহলে নেট ইনকাম কত হলো স্যার? নেট ইনকাম হলো 7,200। এটা হচ্ছে আমার ইনকাম ফ্রম হাউস হোল্ড। তাহলে বিশ্বনাথ ঘোষ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে হাউস হোল্ড থেকে ইনকাম করেছে কত? 7,200 টাকা, ঠিক আছে? এবার সেকেন্ড অঙ্কে আসবো। দেখো, আজকে যে দ্বিতীয় অঙ্কটা করবো, সেই 54 নম্বর অঙ্কটা করাবো, এটা এইচএস 2015 এসেছিল। আর একটা কথা বলে দিচ্ছি, যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির এই ভিডিওটা কমপ্লিট করলে যারা এইচএস স্টুডেন্ট, তারপরে আর কিছু করতে হবে না, এই ভিডিওটা কমপ্লিট হলেই হয়ে যাবে, শুধু হোমওয়ার্কগুলো তোমরা কমপ্লিট করে নেবে। আর যারা বিকমের স্টুডেন্ট, এই ভিডিওটা হওয়ার পর আর একটা ভিডিও কি দুটো ভিডিও দেবো, তাহলে বিকমের কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তো যাই হোক, বিকমের স্টুডেন্টদের বলছি, তোমরা এই কটা ভিডিও অবশ্যই দেখো, তারপর এই ভিডিও দেখো, দেখো তোমাদের অঙ্ক করতে কোনো রকমের অসুবিধা হবে না। কি বলেছে কোশ্চেনটা? এটাও দুটো বাড়ি বলেছে, হাউস 1 হাউস 2, প্রথম বাড়িটা লেট আউট, দ্বিতীয় বাড়িটা সেলফ অকুপাইড, ঠিক আছে? শ্রী অমল সাহা ইজ দ্য ওনার অফ 2 হাউস, ঠিক আছে? অমল সাহা দুটো বাড়ির মালিক। বলেছে দ্য পার্টিকুলার্স অফ ইচ হাউস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1890, বারবার বলছে এটা আগের বছরের বই, তাই 1819 প্রিভিয়াস ইয়ার দিয়েছে, নতুন বইয়ে এটা 1920 হবে, তোমরা 1920 ধরেই এগোবে। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, ফেয়ার রেন্ট বলে দিয়েছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে, অ্যানুয়াল রেন্ট বলেছে, ভ্যাকেন্সি বলেছে। আগের অঙ্কটায় ভ্যাকেন্সি বলেনি, এই অঙ্কটায় ভ্যাকেন্সি বলেছে। তো একটু ভ্যাকেন্সির অঙ্ক করেই দিই, আগের অঙ্কটায় ভ্যাকেন্সি বলেনি, এই অঙ্কটায় ভ্যাকেন্সি বলেছে। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট অন লোন বলেছে,
ফর কনস্ট্রাকশন অফ হাউস, বলেছে হাউসটা কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছে, তাহলে হাউসটা কনস্ট্রাকশন করার জন্য লোন নিলে সে ইন্টারেস্ট অন লোনে ডিডাকশন পাবে হাউস প্রপার্টির আন্ডারে। ঠিক আছে। মিউনিসিপাল ট্যাক্স পেড, বলেছে 1200 টাকা পেড বাই টেনেন্ট। আগের অঙ্কটা মিউনিসিপাল ট্যাক্স বলেছিল শুধু, আমরা ধরে নিয়েছিলাম মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা কে দিয়েছে, বাড়ির মালিকই দিয়েছে, কারণ বাড়ির মালিক দিলে মিউনিসিপাল ট্যাক্স ছাড় পাওয়া যায়। কিন্তু টেনেন্ট যদি মিউনিসিপাল ট্যাক্সের টাকা দেয় সেক্ষেত্রে কোনো রকমের ছাড় পাওয়া যায় না। তো এখানে মিউনিসিপাল ট্যাক্স কত টাকা দিয়েছে, টেনেন্ট দিয়েছে 3200 টাকা, সরি টোটাল মিউনিসিপাল ট্যাক্স ছিল 3200 টাকা, তার মধ্যে টেনেন্ট দিয়েছে 1200 টাকা, তার মানে মালিক কত দিয়েছে স্যার, বাকি 2000 টাকা মালিক দিয়েছে, সেই 2000 টাকাই এখানে আসবে। আশা করি বোঝা গেল, অঙ্কটা যখন করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দাগটা কাটা হয়ে গেছে, এবার অঙ্কটা করবো। ঠিক আছে, তো উপরের লেখাগুলো বারবার বলছি, তোমরা লিখে নিতে পারবে। তো প্রথমে এখানে লিখবো কি হাউস 1, বা কত কিছু লিখতে পারো, ফার্স্ট হাউস লিখতে পারো, হাউস নাম্বার 1 লিখতে পারো। ঠিক আছে, কোনো ম্যাটার করে না, এগুলো যে লিখলেই হবে। হাউস 1 ব্যাকেটে লিখবো লেট আউট প্রপার্টি। ওই একই রকম ভাবে লিখবো, প্রথমে লিখবো স্টেপ 1 মিউনিসিপাল ভ্যালু। যখন হাউসের সিটি উল্লেখ দেবে না না, তখন তোমার গ্রস আর নেটে যাওয়ার দরকারই নেই, তখন শুধু মিউনিসিপাল ভ্যালু বলেই চালিয়ে দেবে। তো মিউনিসিপাল ভ্যালু বলেছে কত, 30,000 টাকা। এবার লিখবো ফেয়ার রেন্ট। ঠিক আছে, তো ফেয়ার রেন্ট বলেছে 45,000 টাকা। তো 30 আর 45-এর মধ্যে বড় কোনটা, 45,000। এরপরে লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে, স্ট্যান্ডার্ড রেন্ট 40,000 বলেছে। এই 45,000 আর 40,000-এর মধ্যে ছোট কোনটা, 40,000। এইটাই হচ্ছে তোমার স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে, তো এবার লিখবো স্টেপ 2। স্টেপ 2 দিয়ে লিখতে শিখিয়েছি আমি অ্যানুয়াল রেন্ট। ঠিক আছে, অ্যানুয়াল রেন্ট, বা তুমি এটাও লিখতে পারো অ্যানুয়াল রেন্ট বা অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। তো আমি স্টেপ 2 দিয়ে কি লিখতে শিখিয়েছি, অ্যানুয়াল রেন্ট। এবার কোশ্চেনে দেখো অ্যানুয়াল রেন্ট কত বলেছে। স্যার অ্যানুয়াল রেন্ট 48,000 টাকা বলছে, এখানে 48,000 টাকা লিখো। নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে বড় কোনটা, 48,000। এই 48,000 টাকাটাই হবে হচ্ছে তোমার স্টেপ 3। এটাকে লিখবো কি গ্রস অ্যানুয়াল ভ্যালু। সরি গ্রস অ্যানুয়াল ভ্যালু তো হবে না এটা, কেননা অঙ্কে ভ্যাকেন্সি দিয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সির কাজ করতে হবে, অর্থাৎ ভ্যাকেন্সির অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এটাকে লিখবো হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, এর থেকে লেস করতে হবে লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে, লস ডিউ টু ভ্যাকেন্সি, কত মাস ভ্যাকেন্ট ছিল প্রথম বাড়িটা, স্যার প্রথম বাড়িটা 3 মাস ভ্যাকেন্ট ছিল। ক মাস ভ্যাকেন্ট ছিল প্রথম বাড়িটা, প্রথম বাড়িটা 3 মাস ভ্যাকেন্ট ছিল। অ্যানুয়াল রেন্ট মানে তোমরা কি বোঝো, স্যার অ্যানুয়াল মানে 12 মাসের রেন্ট 48,000 টাকা। তাহলে সিম্পল ভাবে ঐকিক নিয়ম করো, 12 মাসে যদি 48,000 টাকা হয়, তাহলে এক এক মাসে কত করে, 4,000 টাকা করে। তাহলে 3 মাসে কত, 4,000 ইন্টু 3 12,000। তাই এখানে লিখবো 48,000 ভাগ 12 ইন্টু 3। 12,000 টাকা হচ্ছে লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে মাইনাস করে কত হচ্ছে স্যার, 36,000 টাকা। এটাকেই বলে তোমার গ্যাপ। দেখো অনেকগুলো অঙ্কই তো ফুল ফর্ম লিখলাম। গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু তোমরা লিখে নেবে, তোমরা কিন্তু ফুল ফর্ম লিখলে গ্রস অ্যানুয়াল ভ্যালু লিখবে। ঠিক আছে, তো এর থেকে কি করবে, লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। তাহলে কি বলেছে, মিউনিসিপাল ট্যাক্স বা যে কোনো ধরনের ট্যাক্সই বাড়ির মালিককে দিতে হবে। প্রথম বাড়ির মিউনিসিপাল ট্যাক্স কত ধার্য হয়েছে, স্যার প্রথম বাড়ির মিউনিসিপাল ট্যাক্স টোটাল হয়েছে 3,200, যার মধ্যে টেনেন্ট মানে বাড়ির ভাড়াটিয়া দিয়ে দিয়েছে 1,200 টাকা। তার মানে এই টাকাটা তো আসবে না। কোন টাকাটা ছাড় পায়, ওনার যত টাকা দেবে তত টাকাই ছাড় পাবো। তাহলে ভাড়াটিয়া দিয়েছে 1,200 টাকা, তাহলে বাকি 2,000 টাকা ওনার দিয়েছে। তাই 36,000 টাকা 2,000 যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে, 34,000। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু।
ঠিক আছে? তো এর থেকে লেস করব ডিডাকশন আন্ডার সেকশন 24, এর আন্ডারে লিখতে হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত পার্সেন্ট হয় স্যার? এই নেট অ্যানুয়াল ভ্যালু এই টাকাটার উপর 30%, 34,000 টাকার উপর 30%। 10,200 টাকা, ঠিক আছে? আর কি ছিল? ইন্টারেস্ট অন লোন। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে লোনটা কি পারপাসে নিয়েছিল। স্যার লোনটা কনস্ট্রাকশন পারপাসে নিয়েছিল, তাহলে ইন্টারেস্ট অন লোন ছাড় পাবে। এইবার আমাকে জানতে হবে কোন তারিখে লোন নিয়েছিল। ধরে নিচ্ছি 1/4/99 পরে লোন নিয়েছিল। তো 1/4/99 পরে যদি লোন নেয় তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। তা ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। এখানে ইন্টারেস্ট পে করেছে কত? 9,800 টাকা। তাহলে ম্যাক্সিমাম বলেছে 2 লাখ টাকা ছাড় পাবে, তাহলে ইন্টারেস্ট 9,800 টাকা পুরোটাই চলে আসবে। একদম ঠিক। এখানে লিখবো 9,800 টাকা। তোমার যদি মনে হয়, ইচ্ছা হয় ব্যাকেটে লিখে দেবো ম্যাক্সিমাম লিমিট 2 লাখ, তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর লিখে দিলে খুবই ভালো। তো এখানে লিখবো ম্যাক্সিমাম লিমিট ₹2 লাখ। ঠিক আছে? তো 10,000 আর 19 আর 1 20,000। তাহলে 34,000 থেকে 20,000 বাদ দিলে কত হচ্ছে? প্রথম বাড়ি থেকে তোমার ইনকাম হলো 14,000 টাকা। আর একটা কথা, আগের অঙ্কটাও বলেছি, এই অঙ্কটাও বলেছি, একটু মিস্টেক, স্লাইড মিস্টেক হয়েছে। স্লাইড মিস্টেক, যেই মিস্টেকটা হওয়া একদমই উচিত ছিল না। আমি ইন্টারন্যাশনাল লোনের রুলটা কি বলেছিলাম? লেট আউট প্রপার্টির ক্ষেত্রে, অর্থাৎ ভাড়া বাড়ির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লোনের কোনো রকমের ম্যাক্সিমাম লিমিট নেই। যত খুশি তুমি ইন্টারন্যাশনাল লোন নিতে পারো, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লোনের ম্যাক্সিমাম লিমিট আছে। তাই দেখো, এটা লেট আউট বাড়ি ছিল, এখানে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ লিখেছি না, এটা ভুল লিখেছি, মানে লেখা উচিত ছিল না আমার। ঠিক আছে, এটা লেখা উচিত ছিল না। যাই হোক, লেট আউট প্রপার্টির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লোনের কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট আছে। তো এখানে যে লিখেছি ম্যাক্সিমাম লিমিট 2 লাখ, এটা লেখা উচিত না। ঠিক আছে? তো প্রথম বাড়ি কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড বাড়িতে ঢুকবো। হাউস 2, এটা হচ্ছে সেলফ অকুপাইড। তো কি বলেছিলাম? সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। নেট অ্যানুয়াল ভ্যালু 2 নম্বর ঘরে নীল লিখতে হয়, তারপর লিখবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেখানে এখন নীলই হবে, নীলের উপর 30% করে নীল হয়। আর ইন্টারেস্ট অন লোন। কি বলেছি? সবচেয়ে মানে মেইন যে তোমার কথা মাথায় রাখতে হবে, লোনটা কি পারপাসে নিয়েছে? লোনটা কনস্ট্রাকশন পারপাসে নিয়েছে, ছাড় পাবে। এবার দেখতে হবে লোনটা কত তারিখে নিয়েছে। স্যার তারিখ বলেনি, তারিখ না বললে আমরা ধরে নেবো লোনটা নিয়েছি 99 সালের পরে। আর 99 সালের পরে যদি লোন নেয়, তাহলে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। তাহলে এখানে কত দিচ্ছে? 7,000 টাকা। এই 7,000 টাকা এখানে লিখবো। তাহলে নীল আর 7,000 করে কত হচ্ছে? 7,000, মানে মাইনাস, নীল থেকে 7,000 বাদ দিলে মাইনাস 7,000। 14,000 থেকে 7,000 বাদ দিলে অ্যান্সার হবে 7,000 টাকা। তাই তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে 7,000 টাকা। এবার দেখো, এই 55 নম্বর অঙ্কটা আমি করাবো না, এটা হোমওয়ার্ক দেবো, কারণ কি বের করতে বলেছে দেখো, পড়িয়ে দিচ্ছি। নেট অ্যানুয়াল ভ্যালু কি বের করতে বলেছে? নেট অ্যানুয়াল ভ্যালু অনেকবার করিয়েছি। আচ্ছা, এই যে দুটো হাউস, যে হাউস 1 হাউস 2, ঠিক আছে, দুটো হাউস কোথায় আছে? কলকাতায় আছে। তাহলে তুমি হাউস 1 করে নেবে, তারপর হাউস 2 করবে।
কিছুই নেই, মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, নেট বলে দিয়েছে। কি বলেছে মিউনিসিপাল নেট। আর আমি কি বলেছি, মেট্রো সিটিতে যদি বাড়ি অবস্থিত হয় তখন গ্রস বের করতে হবে, গ্রস, তখন গ্রস বের করতে হবে। তো নেট থেকে গ্রসে যেতে গেলে কি হতো, স্যার নেটের সঙ্গে 10 গুণ করলে গ্রস বেরিয়ে যাবে, ঠিক আছে। রেন্ট রিসিভ বলেছে, ফেয়ার রেন্ট বলেছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে। মিউনিসিপাল ট্যাক্স 10% আর 12% বলেছে। আর মিউনিসিপাল ট্যাক্স কার ওপর হয়, স্যার নেটের ওপর হয়। তাহলে নেট তো বলেই দিয়েছে 18,000 ওপর 10% আর 36-এর ওপর 12%। ভ্যাকেন্সি বলে দিয়েছে 3 মাস। প্রথম বাড়িতে কোনো ভ্যাকেন্ট নেই, সেকেন্ড বাড়িতে 3 মাস। অঙ্কটা করে নেবে বাড়িতে। এবার দেখো, ওই 56 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকে, বাড়িতে করবে। এই অঙ্কটা 2016 সালে এসেছিল এইচএসে। দুটো বাড়ি বলেছে, একটা হাউস 1 একটা হাউস 2। হাউস 1 লেট আউট, হাউস 2 সেলফ অকুপাইড। মিউনিসিপাল ভ্যালু দিয়ে দিয়েছে, ফেয়ার রেন্ট দিয়ে দিয়েছে, অ্যানুয়াল রেন্ট দিয়ে দিয়েছে, ইন্টারেস্ট অন লোন। কি পারপাসে লোন নিয়েছি, কনস্ট্রাকশন পারপাসে। তো কনস্ট্রাকশন পারপাসে যদি লোনটা নেওয়া হয় তাহলে ইন্টারেস্ট অন লোন পাবো, ছাড় পাবো। এবার প্রশ্ন হলো, স্যার কত তারিখে লোন নিয়েছি কিছু তো বলেনি, আর কত তারিখে লোন নিয়েছি কিছু বলে না দিলে আমরা সবসময় ধরবো 1/4/99 এর পরে। এবার তোমাদের প্রশ্ন হলো, স্যার 99 সালে আগে ধরবো না কেন? কেন দেখো, এটা 2020 সাল চলছে। তা আমরা কি জানি লোনটা যে নেওয়া হবে না বাড়ি করার জন্য, তো মোটামুটি অত পুরনো লোন নেই। মনে করা হচ্ছে 99 সালের আগে যে লোনগুলো, সেখন সেই লোনের টাকাগুলো সব শোধ হয়ে গেছে। এই কারণেই আমরা ধরবো লোনটা নেওয়া হয়েছে 1999 সালের পর। ঠিক আছে তো। এবার আমি কি বলেছিলাম, লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। দেখো, এর তো কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, এর লিমিট আছে কত, এটা 1,60,000 টাকা ইন্টারেস্ট দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম কত ছাড়বো, 1 লাখ, ম্যাক্সিমাম ছাড়বো 2 লাখ টাকা, তাই এখানে 1,60,000 চলে আসবে। ভ্যাকেন্সি পিরিয়ড বলে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স 10% সব বলে দিয়েছে, তো অঙ্কটা করে ফেলতে পারবে। দেখো, এরপরে যে অঙ্কটা করবো, এই 57 নম্বর অঙ্কটা, এটা এইচএস 2016-তে এসেছিল, ঠিক আছে। তো কিছুই নেই অঙ্কটা। কি বলেছে, সি অমিত ব্যানার্জি পারচেস আ হাউস ফর হিজ ওন রেসিডেন্স। ঠিক আছে, অমিত ব্যানার্জি একটা বাড়ি কিনছে, ঠিক আছে, ওন রেসিডেন্স, অর্থাৎ সেলফ অকুপাইড, টেকিং আ লোন অফ রুপিস 25 lakhs ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার্ক স্ট্রিট ব্রাঞ্চ। ঠিক আছে তো, এই বাড়িটা কেনার জন্য লোন নিতে হয়েছে, স্টেট ব্যাংকের থেকে পার্ক স্ট্রিট ব্রাঞ্চের 25 লাখ টাকা লোন নিয়েছে। তো কিসের জন্য লোন নিয়েছে, স্যার বাড়িটা কেনার জন্য। তাহলে বাড়ি কেনার জন্য যদি লোন নেয়, এর উপর যে ইন্টারেস্টটা হবে ক্যালকুলেট করে, সেই টাকাটা ছাড় পাবে, অবশ্যই ছাড় পাবে। এবার কি বলেছে, ফর দ্য প্রিভিয়াস ইয়ার 18-19, এটা হবে তোমার 19-20 হবে, ঠিক আছে তো। আগের বছরের বই, তাই একটু ডেটটা ভুল আছে। ইন্টারেস্ট পেবেল অন লোন ইজ 2,20,000, অর্থাৎ লোনের ওপর কত টাকা ইন্টারেস্ট সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওরা ক্যালকুলেট করে বলে দিয়েছে ইন্টারেস্ট 2,20,000। এবার আমাকে বলো, আমি কি বলেছিলাম, লোন নিতে হবে রিপেয়ার, রেনোভেশন, রেনিউয়াল, কনস্ট্রাকশন, পারচেস, এই পারপাসগুলো হলে তুমি ইন্টারেস্ট লোন ছাড় পাবে, ঠিক আছে বলেছে। এবার বলেছিল লোনটা নিতে হবে 1/4/99 বা তারপরে। তো লোনটা কবে নিয়েছে, বলছে প্রিভিয়াস ইয়ার 19-20, মানে তো প্রিভিয়াস ইয়ারে লোন নিয়েছে 1999 এর পরে তো। তো ঠিক আছে, যদি 1499 এর পরে লোন নেয় এবং লোনটা কি পারপাসে নিতে হবে, কনস্ট্রাকশন, পারচেস, এই পারপাসে যদি লোনটা নেয়, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, সেলফ অকুপাইড বাড়ির জন্য 2 লাখ টাকা। লেট আউট বাড়ির ক্ষেত্রে এরকম কোনো ম্যাক্সিমাম লিমিটেশন নেই, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। কিন্তু এখানে ইন্টারেস্ট দিয়েছে 2,20,000, তাহলে কত টাকা ওকে ডিডাকশন দেবে, স্যার ম্যাক্সিমাম 2 লাখ টাকার বেশি দেবে না, তাহলে এখানে 2 লাখ টাকাই ইন্টারেস্ট দেবে, যতই ইন্টারেস্ট 2,20,000 দিই, ঠিক আছে, ম্যাক্সিমাম ছাড় পাবে কত, 2 লাখ টাকা। তো চলো এই অঙ্কটা করবো। আর কি বের করতে বলেছে, ডিটারমাইন দ্য ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো দেখো, আমাদের ইনকাম হাউস প্রপার্টি বলতে দু রকমই তো হাউস হয়, তাই না, একটা সেলফ অকুপাইড, একটা লেট আউট। লেট আউট না, এটা সেলফ অকুপাইডের রুলে ফেলতে হবে। তো চলো করছি, দেখে নাও। তো দেখো অ্যান্সারটা করবো, এটা এখানে লিখবো পার্টিকুলার্স রুপিস রুপিস রুপিস। প্রথমে কি লিখতে শিখেছি, সেলফ অকুপাইড বাড়ি বলেছে, এর ইনকামটা বের করতে গেলে প্রথমে লিখতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ স্মল এ, এটা 2 নম্বর ঘরে লিখতে হয় নীল। এর থেকে লিখতে হয় লেস, এর থেকে বাদ দেবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, কিছু কিছু নীলের ওপর 30% করতে হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন সবসময় 30% হয়, কার ওপর, নেট অ্যানুয়াল ভ্যালুর উপর। তো এটা নীলই হবে। আর কি হবে, ইন্টারেস্ট অন লোন।
দেখো ইন্টারেস্ট লোনের নিয়মটা কি বললাম এইমাত্র, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে, কিন্তু ইন্টারেস্ট দিয়েছে কত? স্যার ইন্টারেস্ট 2,20,000 দিয়েছে, ছাড় পাবে কত? তুমি ম্যাক্সিমাম 2 লাখ টাকাই ছাড় পাবে। তো এখানে ব্র্যাকেটে লিখে দাও ম্যাক্সিমাম লিমিট 2 লাখ। অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট কথারই অর্থ হলো এর বেশি ইন্টারেস্ট কখনোই হবে না। ম্যাক্সিমাম লিমিট ₹2 লাখ। তাহলে এখানে 2 লাখ হলো, নীল থেকে 2 লাখ মাইনাস করলে কত হবে? -2 লাখ। তাহলে এই বাড়িটা থেকে ইনকাম হবে, এই বাড়িতে কোনো ইনকাম হবে না, এই বাড়ি থেকে লস হবে 2 লাখ টাকা। তাই তুমি কি লিখবে এখানে? লস ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তো হয়ে গেল অঙ্কটা। দেখো এই অঙ্কটা সেকেন্ড পার্ট দিয়েছে, সেকেন্ড পার্টটা তোমরা নিজেরাই করবে বাড়িতে। কি বলেছে? কিছুই বলেনি, তোমাকে বলেছে শ্রী অমল কর ইজ দ্য ওনার অফ আ হাউস ইন কলকাতা। কলকাতায় একটা বাড়ি আছে, অর্থাৎ কলকাতার একটা বাড়ির মালিক, সেই বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে। নেট অ্যানুয়াল ভ্যালু তোমরা জানোই কিভাবে করতে হয়। দেখো কি বলে, নেট মিউনিসিপাল ভ্যালু। আমি কি বলেছি? মেট্রো সিটিতে বাড়ি হলে কোন ভ্যালু লাগে? কোন মিউনিসিপাল ভ্যালু লাগে? স্যার গ্রস। তা নেট দিয়ে দিয়েছে, নেট থেকে গ্রস যাবে কি করে? স্যার নেটের সঙ্গে 10 গুণ করলে গ্রস হবে। ফেয়ার রেন্ট বলেছে, অ্যানুয়াল রেন্ট বলেছে, ভ্যাকেন্সি বলে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্সও বলে দিয়েছে। মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? স্যার নেটের উপর। এবার বলেছে আনরিয়ালাইজ রেন্ট। ঠিক আছে, আনরিয়ালাইজ রেন্ট অঙ্কে দিলে কি করতে হয়? স্যার যদি প্রিভিয়াস ইয়ারের আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে সেটা অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস হয়। আর এটা 18-19 হবে না, এটা তো 2019-20 প্রিভিয়াস ইয়ারেরই দিয়েছে, তাই এটা মাইনাস হবে। তো এই অঙ্কটা করে ফেলতে পারবে। দেখো এরপরে কত নম্বর অঙ্ক আছে? 58 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও হোমওয়ার্ক থাকবে। কি বলেছি? গৌতম পাল ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। ঠিক আছে, তো বলেছে গৌতম পালের 2টো বাড়ি আছে কলকাতা সিটিতে। তো কলকাতা সিটিতে 2টো বাড়ি আছে, আর আমি কি বলেছি? মেট্রো সিটিতে বাড়ি থাকলে গ্রস মিউনিসিপাল ভ্যালু তোমাকে প্রথমে লিখতে হবে। এবার দেখা যাক কোশ্চেনে কি মিউনিসিপাল ভ্যালু বলছে। স্যার কোশ্চেনে গ্রস মিউনিসিপাল ভ্যালুই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর প্রথম বাড়িটা লেট আউট, দ্বিতীয় বাড়িটা সেলফ অকুপাইড। গ্রস দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা নেই। ফেয়ার রেন্ট দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে, অ্যানুয়াল রেন্ট দিয়েছে, ভ্যাকেন্ট দিয়ে দিয়েছে 2 মান্থ। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 27,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? 27,000 টাকা, যার মধ্যে টেনেন্ট দিয়েছে 8,100 টাকা। তা কি বলেছিলাম? মিউনিসিপাল ট্যাক্স ওনার যত টাকা দেয় তত টাকাই ডিডাক্ট হবে। তো 27,000 থেকে 8,100 মাইনাস করে ডিডাক্ট হবে। আর ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে 45,000, 75,000, কোনো অসুবিধা হবে না। এই অঙ্কটা HS 2017 এসেছিল, খুব ইজি অঙ্ক, পারবে অঙ্কটা। দেখো এরপরে একটা থিওরি দিয়েছে, এই 59 এর অঙ্কটা একটা থিওরি দিয়েছে, যেই থিওরিটা নিয়ে বহুবার আলোচনা করি, প্রতিটা অঙ্কে এই কথাটাই বলছি, সেটাই দিয়েছে। কি বলেছে? স্টেট দ্য ডিডাকশন অ্যাভেলেবল আন্ডার সেকশন 24B। 24B তে কি লেখা আছে? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তারপর কি সব বলছে? ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড হাউস ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন মানি বরোড। মোদ্দা কথা বলেছে আন্ডার সেকশন 24B তে যে ইন্টারেস্ট অন লোন আসে না, তার রুলটা জানতে চাইছে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে। দেখো আমি কি বলেছিলাম, এখানে তো লেখা আছে অ্যান্সারটা, আমি কি লিখেছি বলেছিলাম বলো? বলেছিলাম যে 1/4/99 এর আগে যদি লোনটা নেওয়া হয়। ঠিক আছে, কি লেখা আছে? 1/4/99 এর আগে যদি লোনটা নেওয়া হয়, কি পারপাসে লোন নেওয়া আছে? রিকনস্ট্রাকশন, রেনোভেশন, রেনুয়াল। ঠিক আছে, অর্থাৎ 1/4/99 এর আগে যদি অর্থাৎ 1/4/99 এর আগে যদি লোন নেওয়া হয়, কিসের জন্য? বাড়ি তৈরি করার জন্য হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কনস্ট্রাকশন হতে পারে, পারচেস হতে পারে। তাই লিখেছে কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন, রেনোভেশন, রেনিউয়াল, সবকিছু পারপাসের জন্য হতে পারে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 30,000 টাকা। কিন্তু 1/4/99 বা তারপরে যদি লোন নেয়, হ্যাঁ 1/4/99 বা তারপরে যদি লোন নেয়, এবং যেদিন লোন নেবে, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। তবে 5 বছর মানে কোনটা? যেই বছর বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ, এই পিরিয়ডে যদি বাড়িটা কমপ্লিট হয় তাহলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে, সেলফ অকুপাইড বাড়ি বলছি। আর যদি 5 বছর ক্রস করি তখন 30,000 টাকা ছাড় পাবে। শুধু এইটুকু একটা ছোট্ট কোশ্চেন বলেছে, এটা তোমাকে অ্যান্সারটা ভালো করে লিখতে হবে। ঠিক আছে, এটা তাকে ইংলিশে দিয়েছে, তোমরা বুঝেই যাচ্ছ ব্যাপারটা কি বলেছে। এরপরে 60 নম্বর অঙ্কটা, এটাও বাড়িতে করবে। কি করতে বলেছে দেখো, বলেছে নেট অ্যানুয়াল ভ্যালু অফ লেট আউট। দেখো লেট আউট হাউস প্রপার্টির নেট অ্যানুয়াল ভ্যালু, আমরা যে এতক্ষণ নেট অ্যানুয়াল ভ্যালু বের করছিলাম, প্রথমে স্টেপ 1 থেকে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, স্টেপ 2 থেকে অ্যানুয়াল রেন্ট ক্যালকুলেট করে, ঠিক আছে, আমরা কম্পেয়ার করতাম করে গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরোতো, তার থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে হতো নেট অ্যানুয়াল ভ্যালু। সেই নেট অ্যানুয়াল ভ্যালু 3 লাখ টাকা দিয়ে দিয়েছে। ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে 2.5 লাখ টাকা। ঠিক আছে, তো তার মানে কত হবে? দেখো আমি এখানে বলে দিচ্ছি কি বলে, নেট অ্যানুয়াল ভ্যালু 3 লাখ টাকা, তার থেকে কি হয়? ডিডাকশন আছে 24, স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% দিতে হয়। এই 3 লাখের 30% 90,000 টাকা।
আর ইন্টারেস্ট অন লোন, আমি কি বলেছিলাম লেট আউট প্রপার্টির ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারেস্ট অন লোনের কোনো ম্যাক্সিমাম লিমিটেশন নেই, ঠিক আছে, এখানে 30,000 বা 2 লাখের কনসেপ্ট কাজে লাগবে না, তো যত খুশি তুমি ইন্টারেস্ট নিতে পারো। এখানে 2.5 লাখ টাকা, 90 আর 2.5 লাখ যোগ করে 3,40,000, 3 লাখ থেকে 3,40,000 বাদ দিয়ে কত হচ্ছে -40,000। এবার দেখো 61 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, এটা কি বের করতে হবে, নেট অ্যানুয়াল ভ্যালু, কোশ্চেনটা আর পড়ছি না, দেখে নাও। দেখো এরপরে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 62 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমি করাবো, ঠিক আছে, তো কি বলছে, সি নির্মল বোস ইজ দ্য ওনার অফ 2 হাউস, ঠিক আছে, ইনফরমেশন দিয়েছে হাউস 1 হাউস 2, হাউস 1টা কলকাতায়, হাউস 2টা দিল্লিতে, হাউস 1টা সেলফ অকুপাইড আর হাউস 2টা টেনেন্ট রেসিডেন্সের, টেনেন্ট মানে ভাড়াটিয়া, ও তার মানে কি এটা লেট আউট, হ্যাঁ এই হাউস 2টা লেট আউট আর হাউস 1টা সেলফ অকুপাইড। তো দেখো কি বলেছে, অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে, নেট নেট মিউনিসিপাল হলে বলে দিয়েছে, ফেয়ার রেন্ট বলে দিয়েছে, ইন্টারন্যাশনাল লোন বলেছে এটা রিপেয়ার পারপাসে আর এটা কনস্ট্রাকশন পারপাসে। তো রিপেয়ার পারপাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা, স্যার রিপেয়ার পারপাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিটেশন আছে 30,000 টাকা, ঠিক আছে, তো আর লেট আউটের ক্ষেত্রে তো কোনো লিমিটেশনই নেই। ভ্যাকেন্সি পিরিয়ড বলে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে, আর বলেছে ইন কেস অফ সেকেন্ড হাউস 20% মিউনিসিপাল ট্যাক্স হ্যাজ নট বিন পেড, বলছে দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ট্যাক্স 20% পে করা হয় না। আমি কি বলেছিলাম, মিউনিসিপাল ট্যাক্স যত টাকা পে করবে তত টাকাই ছাড় পাওয়া যাবে, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স যত লিখবো তার মধ্যে 20% আমরা নেব না। চলো অঙ্কটা করছি দেখো। তো দেখো অ্যান্সারটা করছি, এখানে তো লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো রুপিস রুপিস রুপিস। প্রথমে হাউস 1টা করব, হাউস 1টা কি বলেছিল, হাউস 1টা বলেছিল সেলফ রেসিডেন্স, বা কেউ কেউ সেলফ অকুপাইডও লিখতে পারো, সেলফ রেসিডেন্স যেটা কোশ্চেনে বলেছে সেটাই লিখলাম, ঠিক আছে, তো তারপর হচ্ছে প্রথমে লিখবো কি এখানে সেলফ অকুপাইডটা কি জানতাম আমরা, আমরা জানতাম সেলফ অকুপাইড শুরু করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু কি লিখতে হয়, 2 নম্বর ঘরে নীল লিখতে হয়, লিখে এখানে কি সেকশনটা কি লিখতাম, আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ স্মল এ, এর থেকে লেস করতাম ডিডাকশন আন্ডার সেকশন 24, প্রথমে লিখতাম কি স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটাও বহুবার বলেছি নীলের ওপর 30% করলে নীলই হয়, তারপর লিখতাম কি ইন্টারেস্ট অন লোন। তো সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের লিমিটেশন বারবার আর বলতে হবে না। আচ্ছা কি পারপাসে লোন নিয়েছি এটা একবার দেখে নেওয়া যাক, লোনটা নিয়েছি রিপেয়ার পারপাস, আর রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 30,000 টাকা। তো এখানে ইন্টারেস্ট কত টাকা পেমেন্ট করেছে, স্যার ইন্টারেস্ট 35,000 টাকা পেমেন্ট করেছে, তাহলে ছাড় পাবে কত, 30,000 টাকায় ম্যাক্সিমাম ছাড় পাবে, ব্যাকে লিখে দাও ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা, রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, তো এখানে লিখলাম 30,000 টাকা আর এখানে লিখলাম -30,000, করি বোঝাচ্ছ, নীল মানে 0, 0 থেকে 30 বাদ দিলে -30। এবার করব হাউস 2, হাউস 2 কি ছিল, টেনেন্ট রেসিডেন্স, টেনেন্ট রেসিডেন্স, ওই একই রকম ভাবে লিখবো, প্রথমে লিখবো স্টেপ 1, তো হাউস 2 তো বলেছে লেট আউট, তো হাউস 2টা পুরোটা করতে হবে, পুরো প্রথম থেকে মিউনিসিপাল ভ্যালু থেকে আরম্ভ করতে হবে। আচ্ছা একটা কথা বলো, হাউস 2টা কোন সিটিতে অবস্থিত, মেট্রো সিটি নাকি নন মেট্রো সিটি, স্যার মেট্রো সিটি, মেট্রো সিটি হলে স্যার গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখতে হবে, তাহলে এখানে লেখো গ্রস মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেনে তোমাকে নেট বলে দিয়েছে 3 লাখ টাকা, সরি কোশ্চেনে তোমাকে নেট বলেছে 2,70,000, তোমাকে গ্রসে নিয়ে যেতে হবে, কি করবো, নেটের সঙ্গে যদি 10 এর 9 গুণ করে দিই তাহলে গ্রস বেরিয়ে যাবে, কত হবে 3 লাখ টাকা। ঠিক তার নিচে লিখবো ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট বলেছে 3,40,000, তাহলে বড় কোনটা এই দুটোর মধ্যে, স্যার 3,40,000। এরপরে লিখতাম কি স্ট্যান্ডার্ড রেন্ট, লিখি স্ট্যান্ডার্ড রেন্ট,
কোশ্চেনে দেয়নি স্ট্যান্ডার্ড, তাহলে কি লিখবো, এনএ। অ্যান্সার কত হবে, 3,40,000। এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এরপর লিখতাম স্টেপ 2 দিয়ে। স্টেপ 2 দিয়ে কি লিখতাম, অ্যানুয়াল রেন্ট। দেখা যাক অ্যানুয়াল রেন্ট কোশ্চেনে কিছু বলেছে কিনা। তো কি জন্য বলছিলাম, স্টেপ 2 তে আমরা লিখবো অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে। আমাদের যে ফরম্যাট বলছে, ফরম্যাটে বলছে অ্যানুয়াল রেন্ট লিখতে, কিন্তু কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে রেন্ট রিসিভড, ঠিক আছে। তো রেন্ট রিসিভ দিলে তো হবে না, আমাকে অ্যানুয়াল রেন্ট বের করতে হবে। তো রেন্ট রিসিভ কত বলেছে স্যার, রেন্ট রিসিভ কোশ্চেনে 3 লাখ টাকা বলেছে। ঠিক তার নিচের দিকে দেখো একটু লেখা আছে ভ্যাকেন্সি পিরিয়ড, লেখা আছে 2 মান্থ, অর্থাৎ রেন্টটা ক মাসের পেয়েছি, 12 মাসের মধ্যে। অ্যানুয়াল মানে তো 12 মাস, 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকেন্ট, মানে 10 মাসের টাকা পেয়েছি। তো কোশ্চেনে যে 3 লাখ টাকা দেখছো না রেন্ট রিসিভ, সেটা 10 মাসের। তো 10 মাসে যদি 3 লাখ টাকা পাই, তাহলে এক মাসে কত, 30,000। 30,000 ইন্টু 12, 3,60,000। তাহলে বুঝতে পারলে, কোশ্চেনে যদি রেন্ট রিসিভ বলে দেয়, তাহলে তোমরা অ্যানুয়াল রেন্ট বের করে নেবে। আর অ্যানুয়াল রেন্ট কি করে বের করবো, এখানে রেন্ট রিসিভ বলে দিয়েছে 3 লাখ টাকা, আর 2 মাস ভ্যাকেন্ট, আমরা ধরে নিচ্ছি, ধরে নেওয়ার কিছু নেই, 10 মাসের ভাড়াই পেয়েছি। তো 10 মাসে 3 লাখ টাকা হলে 12 মাসে কত, 3,60,000। কি শিখেছি, এই স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় কোনটা, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় হচ্ছে 3,60,000, 3,40,000 আর 3,60,000 এর মধ্যে বড় 3,60,000। এর থেকে কি মাইনাস করতাম আমরা, এর থেকে মাইনাস করতাম লস ডিউ টু ভ্যাকেন্সি, ঠিক আছে। তো দেখো অ্যানুয়াল রেন্ট আমরা বের করলাম 3,60,000, আর রেন্ট রিসিভ দিয়েছে 3 লাখ, তার দুটোর মধ্যে ডিফারেন্স কত স্যার, 60,000। 60,000 টাকা হচ্ছে লস ডিউ টু ভ্যাকেন্সি। করে হলো গ্যাপ, মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু। 3,60,000 থেকে 60,000 বাদ দিয়ে হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু, এটা 3 লাখ। ওই গ্রস অ্যানুয়াল ভ্যালু আগের পাতায় যেটা ছিল, 3 লাখ টাকা কেন উপরে লিখে নিলাম, যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। এর থেকে মাইনাস করতে হয় মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনার। ওনার যতটা মিউনিসিপাল ট্যাক্স পে করবে তত টাকাই ডিডাক্ট হবে। তো মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর হয় স্যার, নেট মিউনিসিপাল ভ্যালুর উপর হয়, ঠিক আছে। তো কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছিল 2,70,000, সেই 2,70,000 লিখলাম, তার উপর 10% ট্যাক্স, 2,70,000 ইন্টু 10%, নর্মালি এটাই হয় 27,000 টাকা। কিন্তু কোশ্চেনে বলেছে 20% আনপেড, ঠিক আছে। বলেছে কোশ্চেনে বলেছে 20% মিউনিসিপাল ট্যাক্স পে করেনি, তার মানে পে করেছে কত, 80%, তাই জন্য 80% নেওয়া হয়েছে, ঠিক আছে। তো তার মানে করে কত হলো, 2,70,000 10%, 27,000, 27,000 এর উপর 80% করলে হয় 21,600। এটা থেকে এটা মাইনাস করে হচ্ছে কত, 2,78,400। এটা হচ্ছে তোমার নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কি করতে হয়, ডিডাকশন আন্ডার সেকশন 24, যত টাকা নেট অ্যানুয়াল ভ্যালু বেরোলো তার উপর 30% করতে হবে, ঠিক আছে। কত হলো, 83,520। আর ইন্টারেস্ট অন লোন, কোশ্চেনে কত বলেছে দেখে নাও, ইন্টারেস্ট অন লোন, কোশ্চেনে ইন্টারেস্ট অন লোন 80,000 টাকা দিয়েছে। আর লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো লিমিট নেই, ঠিক আছে। আর এখানে কি পারপাসে লোন নিয়েছে, এটা কি কোশ্চেনে বলেছে, কোশ্চেনে কিছু বলে দেয়নি। আমরা ধরে নিচ্ছি যে লোনটা নেওয়া হয়েছে কনস্ট্রাকশন, রিপেয়ার, রিনোভেশন, যে কোনো পারপাসে হতে পারে। মানে হাউস রিলেটেড যে আন্ডার সেকশন 24B তে কি বলেছিল, যেই পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে, আমি ধরে নিচ্ছি সেই পারপাসে লোন দিয়েছে। তো কত হলো, 80,000 টাকা, দুটো অ্যাড করে হচ্ছে 1,63,520। এটা থেকে এটা মাইনাস করে কত হচ্ছে, 1,14,880, ঠিক আছে। তো এটা হলো টেনেন্ট হাউস থেকে ইনকাম। আর সেলফ অকুপাইড হাউস থেকে কত টাকা লস হয়েছিল দেখো, স্যার লস হয়েছিল 30,000 টাকা। তাহলে ওটা দুটো অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করে দেখা যাক কত বেরোচ্ছে। অ্যাডজাস্ট করে বেরোচ্ছে তোমার 84,880। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখো এরপরে যে অঙ্কটা করাবো না, কোশ্চেনটা আমি টুকে নিয়েছি, একদম বলতে পারো অঙ্কটা হচ্ছে পুরো মিসিং আইটেম। হ্যাঁ, মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে ফরম্যাটটা হয়, সেই ফরম্যাটটা কোশ্চেনে তুলেই দিয়েছে। কিছু কিছু আইটেম মিসিং আছে, সেই মিসিং আইটেম গুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ভ্যালুগুলো বের করতে হবে। প্রথমে দেখো, আচ্ছা কোশ্চেনটা বলে দিই, উপরে লিখিনি। এই তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এসএসসির যে হাউসটা আছে, এই যে হাউসটা যে এটা কোন সিটিতে আছে, বলে দিচ্ছে এই হাউসটা মেট্রো সিটিতে আছে। হাউসটা কোন সিটিতে আছে, মেট্রো সিটিতে। গ্রস অ্যানুয়াল ভ্যালু লেখা আছে, দেখো প্রথমে কি লেখা আছে, স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। কি লেখা আছে, হায়ার অফ
গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। আমরা কি শিখেছিলাম? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ যেই রেজাল্টিং ফিগারটা বেরোবে তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা ছোট সেটাই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা স্টেপ 1। অর্থাৎ গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে দেখো গ্রস মিউনিসিপাল কত দিয়েছে স্যার 2,60,000, ফেয়ার রেন্ট কত দিয়েছে 3 লাখ। দুটোর মধ্যে বড় কোনটা স্যার? 3 লাখ টাকা বড়। এই 3 লাখ আর 3,40,000 এর মধ্যে ছোট কোনটা স্যার? 3 লাখ আর 3,40,000 এর মধ্যে ছোট হচ্ছে 3 লাখ। তার মানে প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেল, অর্থাৎ তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে? 3 লাখ টাকা। ঠিক আছে, এবার দেখো স্টেপ 2 রেন্ট রিসিভড অর রিসিভেবল কত বলে দেয়নি কোশ্চেনে, বের করে নেবো, অসুবিধা নেই। তারপর বলেছে দেখো স্টেপ 3 দিয়ে লেখা যায় গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমরা জানি স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বড় সেটাই হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। তার থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতে হয়, 10,000 টাকা বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ কোশ্চেনে বলে দিয়েছে। বাদ দিয়ে কি হয়? গ্যাপ থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিলে হয় ন্যাপ বা নেট অ্যানুয়াল ভ্যালু, এটাও জানি না। এবার নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কি ডিডাকশন হয় স্যার? 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় আর ইন্টারেস্ট অন লোন হয়। এই অঙ্কে ইন্টারেস্ট অন লোন নেই, 30% ডিডাকশন হবে কার উপর? এই ন্যাবের উপর। এখানে যে টাকাটা বেরোবে তার উপর 30% হবে। ঠিক আছে, তো বাদ দিয়ে ন্যাপ থেকে এই ডিডাকশন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাদ দিলে হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা কত বলে দিয়েছে অঙ্কে? 2,45,000। ঠিক আছে, তো এবার দেখো একটা নিয়ম তোমাদের শিখেছে, তোমরা নিজেরাই জানো, বলতে হবে না। ন্যাব, এখানে লিখলাম ন্যাব। ন্যাব থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিই তাহলে কি হবে স্যার? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাই তো। ন্যাব যদি ধরি আমরা 100 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হয়? ন্যাবের উপর 30% মানে 30 টাকা, তাহলে এটা হবে 70 টাকা। কোশ্চেনে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত বলেছে দেখো, এইমাত্র বললাম স্যার 2,45,000 বলেছে। তাহলে কি তুমি ন্যাব বের করতে পারবে? কি করে করবো? ঐকিক নিয়ম, হাউস প্রপার্টি যদি 70 টাকা হয় তাহলে ন্যাব 100 টাকা, হাউস প্রপার্টি 2,45,000 হলে ন্যাব কত? তাহলে ছোট্ট করে ঐকিক নিয়মটা করছি, কি লিখবো এখানে? 2,45,000 ইন্টু 100/70, তাহলে কত হচ্ছে? 3,50,000 হচ্ছে ন্যাব। তার মানে কি বললাম? 70 টাকা হলে 100 টাকা, 1 টাকা হলে 100/70, 2,45,000 হলে কত? 3,50,000। বুঝা গেল? তাহলে এটা কি বেরোলো স্যার? এটা বেরোলো ন্যাব, এটা বেরিয়েছে ন্যাব মানে নেট অ্যানুয়াল ভ্যালু। তো নেট অ্যানুয়াল ভ্যালুটা কত লিখবো আমরা? 3,50,000। তাহলে এটা 3,50,000, এটা 2,45,000, তাহলে ডিডাকশন কত স্যার? 1,05,000। মানে এটা থেকে এটা মাইনাস করলে 1,05,000 বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্স 10 বলে, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হবে? আমরা নিচ থেকে উপরে উঠছি, ঠিক আছে, তো নিচ থেকে উপরে উঠছি, বিয়োগ আছে তার মানে অ্যাড হবে। মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে 10,000 টাকা বাদ দিলে তো নেট অ্যানুয়াল ভ্যালু হয়। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালুর সঙ্গে আমরা যখন উপরে উঠছি তখন 10,000 টাকা যোগ করবো, কত হবে? 3,60,000। ঠিক আছে, তো বাকি রইল একটাই, সেটা হচ্ছে রেন্ট রিসিভ। দেখো আমরা এতদিন কি করতাম স্যার? স্টেপ 1 আর স্টেপ 2 মধ্যে যেটা বড় সেটাই হতো স্টেপ 3। ঠিক আছে, স্টেপ 1 আর স্টেপ 2 মধ্যে যেটা বড় সেটাই হতো স্টেপ 3। তাহলে আমি স্টেপ 3 জানি, স্টেপ 1 স্টেপ 2 বের করতে পারবো। তার মানে কত হবে? 3 লাখ টাকার এখানে এমন একটা সংখ্যা ছিল যে দুটোর মধ্যে বড় 3,60,000 হয়েছে। তার মানে কত? আমি এখানে ধরে নিচ্ছি এটা 3,60,000। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল এই ছিল অঙ্কটা, কিছুই ছিল না। এবার দেখো কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো বাড়িতে করবে। 44 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা পড়ানোর কিছু নেই, এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, করে আমাকে দেখাবে। ঠিক আছে, এই 45 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, করে নিয়ে আমাকে দেখাবে। এই 46 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটা করে নিয়ে আমাকে দেখাবে। এবার দেখো 47 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, করে নিয়ে আমাকে দেখাবে। কি বলছে কোশ্চেনটা পড়েছি, সমীর নস্কর ইজ দ্য ওনার অফ 2 স্টোরেড হাউস ইন কলকাতা। মানে কলকাতা সিটিতে শ্রী সমীর নস্করের দোতলা বাড়ি আছে। ফার্স্ট ফ্লোর মানে দোতলা বাড়িটা অকুপাইড বাই হিম ফর হিজ রেসিডেন্স, অর্থাৎ নিজে থাকার জন্য বসবাস করছে ফার্স্ট ফ্লোরটা, আর গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিয়ে দিয়েছে। ঠিক আছে, কত টাকা করে ভাড়া দিয়েছে? 1,000 টাকা করে ভাড়া দিয়েছে। ঠিক আছে, তো ডিটেলস বলেছে। মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু, স্যার মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু কেন বলেছে? কলকাতায় বাড়ি, কলকাতায় বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে স্যার? গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু আর একটা নাম গ্রস মিউনিসিপাল ভ্যালু।
মিউনিসিপাল ট্যাক্স পেড, ওনার এত টাকা ট্যাক্স পে করেছে আর টেনেন্ট এত টাকা ট্যাক্স পে করেছে। দেখো টেনেন্ট ট্যাক্স পে করেছে কোন বাড়ির জন্য? স্যার গ্রাউন্ড ফ্লোর। সবচেয়ে বড় কথা, টেনেন্ট যদি মিউনিসিপাল ট্যাক্সের টাকা পেমেন্ট করে সেই টাকা ছাড় পাওয়া যায় না। এবং দুটো ফ্লোর ছিল, একটা ফার্স্ট ফ্লোর ছিল, একটা গ্রাউন্ড ফ্লোর ছিল। তো টেনেন্টকে ভাড়া দিয়েছিল কোন ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরে। ও গ্রাউন্ড ফ্লোরে মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে, তো এটা ডিডাক্ট পাবে না। এবার ওনার পে করেছে কোন মিউনিসিপাল ট্যাক্স? আমরা অ্যাজুমশন করে নিচ্ছি যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ট্যাক্সটা টেনেন্ট দিয়ে দিয়েছে, তাহলে ওনার তোমার সেলফ অকুপাইড অর্থাৎ ফার্স্ট ফ্লোরের মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে। আর সেলফ অকুপাইড প্রপার্টিতে মিউনিসিপাল ট্যাক্স তো সেলফ অকুপাইড প্রপার্টিতে মিউনিসিপাল ট্যাক্স আসেই না, তার মানে এখানে ফাও দিয়েছে। তার মানে এখানে যে মিউনিসিপাল ট্যাক্স আসবে দেখো দুটো বাড়ি, দুটো ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর একটা ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর লেট আউট, তো লেট আউটে মিউনিসিপাল ট্যাক্স আসে, কিন্তু মিউনিসিপাল ট্যাক্স তো ওনার পেমেন্ট করেনি, তাই ডিডাকশন পাবে না। টেনেন্ট পে করে তাই ডিডাকশন পাবে না। কিন্তু ফার্স্ট ফ্লোরে ওনার থাকে আর ওনার মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে, কিন্তু সেলফ অকুপাইড পোর্শনে তো মিউনিসিপাল ট্যাক্স আসে না, তাই এটা আসবে না। আর কি বলেছে? শ্রী নস্কর ওয়াজ অ্যাওয়ে ফ্রম কলকাতা ফর 3 মান্থ, মানে বাড়ির যে মালিক সে 3 মাস ফ্যামিলির সঙ্গে বাইরে কোথাও চলে যাচ্ছে, সেই সময় বাড়িটা ফাঁকা থাকছে, এর জন্য কোনো ট্রিটমেন্ট হবে না। তো এই অঙ্কটা বাড়িতে করে নেবে। এবার দেখো 48 নম্বর অঙ্কটা বাড়িতে করবে। কোশ্চেনটা পড়ে দিচ্ছি, দেখো কি বলেছে? শ্রী রবীন দত্ত কনস্ট্রাক্টেড আ বিল্ডিং ইন দ্য মান্থ অফ জুলাই 2011, ঠিক আছে। বিল্ডিংটা তৈরি হয়েছে জুলাই 11-এ। ইট হ্যাজ 2 ফ্ল্যাটস অফ ইকুয়াল ডিমেনশন, এবং দুটো ফ্ল্যাটই সমান সাইজের। ওয়ান ফ্ল্যাট লেট আউট টেনেন্ট, একটা ফ্ল্যাট টেনেন্টকে ভাড়া দিয়েছে 1000 টাকা করে প্রতি মাসে, আর একটা ফ্ল্যাট ফ্রেন্ডকে ভাড়া দিয়েছে 900 টাকা করে, টোটাল 1900 টাকা করে ভাড়া দিয়েছে, ঠিক আছে। তো ফেয়ার রেন্ট বলেছে 1500 পার মান্থ। এবার বলছে শ্রী দত্ত পেড দ্য ফলোইং এক্সপেন্সেস, কি খরচ করেছে? মিউনিসিপাল ট্যাক্স বলেছে 2000 টাকা। কত বলেছে মিউনিসিপাল ট্যাক্স? 2000 টাকা। তো আমরা যখন লেট আউট প্রপার্টি ইনকাম অফ হাউস প্রপার্টি করি তখন তো আমাকে কোথায় মিউনিসিপাল ভ্যালু জানা দরকার। তো মিউনিসিপাল ভ্যালু, স্যার এখানে তো মিউনিসিপাল ভ্যালু দেয়নি, অসুবিধা কোথায়? মিউনিসিপাল দেয়নি তো কি হয়েছে? মিউনিসিপাল ট্যাক্স তো দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে 2000 টাকা, আবার 10% বলেছে, তো এখানে তো মিউনিসিপাল ভ্যালু বের করতেই পারবো। কি করে বের করবো? দেখো করেছি। আমরা কি জানি? মিউনিসিপাল ট্যাক্স জেনারেলি মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। জেনারেলি কি মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালুর উপরই হয়। তাই মিউনিসিপাল ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে ট্যাক্স 10%, মানে 10 টাকা। 100 টাকার উপর 10% 10 টাকা। আর মিউনিসিপাল ট্যাক্স অঙ্কে 2000 টাকা বলেছে, তাহলে ভ্যালু কত? ঐকিক নিয়ম করবো। 10 টাকা ট্যাক্স হলে ভ্যালু 100, 1 টাকা হলে 100/10, 2000 টাকা হলে কত? মিউনিসিপাল হলো 20,000 টাকা, ঠিক আছে। এবারে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা আসে না। তারপর বলছে কি রিপেয়ারিং চার্জেস, এটাও আসে না। তারপর বলছে ইন্টেরিয়ার ডেকোরেশন চার্জেস, এটাও আসে না, ঠিক আছে। তো এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার বাড়ির জন্য তো বাড়ির মালিক অর্থাৎ এসএসি বা ওনার যাকেই বলি, ওনার তো বাড়ির জন্য এই খরচগুলো করেছে, তাহলে এই খরচগুলো আসবে না কেন? দেখো আমি আগেই বলছি স্ট্যান্ডার্ড ডিডাকশন গভর্নমেন্ট 30% দিয়ে দিয়েছে, তাই জন্য এইগুলো আলাদা করে আসে না। এবার ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে। ইন্টারেস্ট অন লোন কি বলেছে? লোন হ্যাজ টেকেন ফর ইন্টেরিয়ার ডেকোরেশন। কেন লোন নিয়েছে? ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য লোন নিয়েছে, তো এটাও আসবে না, ঠিক আছে। কেন, কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়? কনস্ট্রাকশন, পারচেস, রিপেয়ার, রেনোভেশন, রিনিউয়াল, এইসব পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। তারপরে যে কনজারভেন্সি ট্যাক্স ইন অ্যাডিশন অফ মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স ছাড়াও কনজারভেন্সি ট্যাক্স দিয়ে 500 টাকা। কি বলেছিলাম? মিউনিসিপাল ট্যাক্স আর যে কোনো ধরনের ট্যাক্স, এনি আদার ট্যাক্স, যেই ট্যাক্সই পে করো না করো এখানে আসবে। তো এই অঙ্কটা বাইরে করে ফেলতে পারবে, কিছুই নেই। এবার দেখো এই অঙ্কটা বাড়িতে করবে, ঠিক আছে। তো কি বলছে? মিস শিওশি মাইতি হ্যাজ আ প্রপার্টি ইন কলকাতা, দিস দ্য হাউস ইজ লেট আউট, অ্যানুয়াল রেন্ট বলেছে 80,000 টাকা, ঠিক আছে, যেটা কিনা ফেয়ার রেন্ট, ঠিক আছে। নিচে খরচগুলো বলেছে মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে এত টাকা দিয়েছে আর আর্লিয়ার ইয়ারে এত টাকা দিয়েছে। দেখো মিউনিসিপাল ট্যাক্সের নিয়ম কি বলেছিলাম? প্রিভিয়াস ইয়ারে যত টাকা ট্যাক্স পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে। মিউনিসিপাল ট্যাক্স কত পেমেন্ট করেছে? প্রিভিয়াস ইয়ারে 25,000 টাকা দিয়েছে, আর মানে প্রিভিয়াস ইয়ারের টাকা 25 দিয়েছে, আর আর্লিয়ার ইয়ারে কিছু বাকি ছিল সেই 65,000 দিয়েছে, টোটাল টাকাটাই ছাড় পাবে। রিপেয়ারিং ট্যাক্স আসে না, গ্রাউন্ড রেন্ট আসে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশনের জন্য এটা আসবে, ঠিক আছে। কত বলেছে? 30,000 টাকা। তো ঠিক আছে, অঙ্কটা করে ফেলতে পারবে। আচ্ছা এরপরে অঙ্কটা করবে 50 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, ঠিক আছে। তো
সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, বেশি কিছু পড়ার নেই এখানে, ঠিক আছে। তো শুধু এখানে নিচে একটা কথা বলে দিই, আমরা কি বলেছিলাম আনরিয়ালাইজ রেন্ট, ঠিক আছে। তো আমরা বলেছিলাম কারেন্ট ইয়ারে যদি আনরিয়ালাইজ রেন্টের টাকাটা রিকভার হয়, ঠিক আছে, যত টাকা রিকভার হয় পুরো টাকাটাই ইনকাম অফ হাউস বডিতে আসবে না, যত টাকা রিকভার হবে তার 30% ডিডাক্ট করে আসবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কি করে দেখো, বলছে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 15 মানে 15 সাল অ্যাসেসমেন্ট ইয়ারে মিস কাঞ্জিলাল ওয়াজ অ্যালাউড আ ডিডাকশন 5000 অন অ্যাকাউন্ট অফ আনরিয়ালাইজ রেন্ট। অর্থাৎ এই অ্যাসেসমেন্ট ইয়ারে ও আনরিয়ালাইজ রেন্ট বাবদ 5000 টাকা ডিডাকশন পেয়েছিল, মানে সেই সময় টাকা দিতে পারেনি তাই আনরিয়ালাইজ রেন্টের ডিডাকশন পেয়েছিল। সাবসিকুয়েন্ট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ কারেন্ট প্রিভিয়াস ইয়ারে সে ওই আনরিয়ালাইজ রেন্টের টাকাটা রিকভার করেছে কত, 2000 টাকা, ঠিক আছে। আমি কি বললাম, পুরো টাকাটা রিকভার হবে না, অর্থাৎ যত টাকা রিকভার করেছে সেই টাকাটা উপর পুরোপুরি ট্যাক্স দিতে হবে না, 30% ডিডাকশন দিয়ে ট্যাক্স হবে, ঠিক আছে। তো তার মানে 30,000 30% মানে 900 টাকা বাদ যাবে, মানে 2100 টাকা আসবে। আর এই রেন্টের টাকাটা রিকভার করতে যদি কোনো খরচ করা হয় সেটা কোনো ডিডাকশন পাওয়া যায় না, এটা পরিষ্কার বলে দিয়েছি ইনকাম ট্যাক্স রুলে। দরকার হলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, এই রুলটা পরিষ্কারভাবে বলে দিয়েছি। এর উপর আনরিয়ালাইজ রেন্টের উপর ছোট একটা অঙ্কও করে দিয়েছি। এবার দেখো এই 51 নম্বর অঙ্কটা বাইরে করে নেবে, কোশ্চেনটা এমন কিছু দেয়নি যা দেখলাম। কি বলেছে দেখো, এই জায়গাটা একটু পড়ে দিচ্ছি, যে জায়গাগুলো মনে একটু ডাউট হবে সেইগুলোই পড়ে দিচ্ছি। সি টুক আ লোন ফ্রম ব্যাংক ফর কনস্ট্রাকশন অফ দ্য প্রপার্টি এন্ড পেড 6000 ইন্টারেস্ট অন লোন ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। ও কনস্ট্রাকশন করার জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছে এবং ইন্টারেস্ট পে করেছে 6000 টাকা। বলছে 60% লোন যে নিয়েছিল, যত টাকা লোন নিয়েছিল তখন 60% ম্যারেজ পারপাস, ম্যারেজ অফ আর ডটার, ঠিক আছে, ডটারের ম্যারেজের জন্য লোন নিয়েছিল 60%। তাহলে 60% যে লোন নিয়েছিল ডটারের ম্যারেজের জন্য, তাহলে বাকি 40% কনস্ট্রাকশন পারপাসে, অর্থাৎ এখানে ইন্টারেস্ট অন 6000 টাকা আসবে না, 6000 এর 40% আসবে। লাস্ট যে অঙ্কটা করে 52 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো সবই ঠিক আছে, ডিটেলসে এমন কিছু বলার নেই, শুধু ইন্টারেস্ট অন লোনের দিকে দেখো। মিউনিসিপাল ট্যাক্স কি বললাম, প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে, কিন্তু ইন্টারেস্ট অন লোন সেটা বলছে না। ইন্টারেস্ট অন লোন বলছে প্রিভিয়াস ইয়ার যত টাকা ডিউ হবে তত টাকাই ছাড় পাবে, অর্থাৎ তুমি যত টাকা পে করবে তত ছাড় পাবেই, আর যদি কোনো বাকি থাকে সেটাও ছাড় পাবে, অর্থাৎ পেড আর আনপেড দুটোই আসবে, ঠিক আছে। তো আর একটা দেখো, মিউনিসিপাল ট্যাক্স পেড কত পার্সেন্ট মিউনিসিপাল ট্যাক্স পে করেছে, স্যার 10%। তো মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর হয়, স্যার মিউনিসিপাল ট্যাক্স সবসময় মিউনিসিপাল ভ্যালুর উপর ট্যাক্স পে করতে হয়। এবার দেখতে হবে কোশ্চেনে সিটির উল্লেখ বলেছে কিনা, হ্যাঁ কোশ্চেনে সিটি বলেছে। কোন সিটি বাড়ি আছে, স্যার মেট্রো সিটিতে বাড়িটা আছে, এই দেখো দিল্লিতে বাড়িটা আছে। তা দিল্লিতে বাড়িতে হলে কোন মিউনিসিপাল ভ্যালুর উপর ট্যাক্স চার্জ করা হয়, নেটের উপর। জেনারেল মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপাল ভ্যালুর উপরই চার্জ করা। তো নেট মিউনিসিপাল কত ছিল অঙ্কে, স্যার অঙ্কে গ্রস দিয়েছে, গ্রস কত দিয়েছে 80,000। তাহলে এই 80,000কে নেটে কনভার্ট করতে হবে, 80,000 × 9 × 10 করে যেটা হলো এটা নেট, এর উপর 10% চার্জ করবো। আর মিউনিসিপাল ট্যাক্স কটা কোয়ার্টার টাকা পে করেছে, 6টা কোয়ার্টার টাকা পে করা হয়েছে। স্যার বছরে কটা কোয়ার্টার হয়, স্যার বছরে 4টে কোয়ার্টার হয়, ও 6টা কোয়ার্টার দিয়ে দিয়েছে। তার মানে কি বলেছিলেন, যত পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে, তাহলে এই জন্য 6/4 হয়েছে। তো এই অঙ্কটা করে ফেলতে পারি, ব্যাস একটা অঙ্ক করে নিয়ে তাহলে ইনকাম অফ শেষ।